ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। Hello everyone, Assalamu alaikum. তো আজকে আমরা একটি সুন্দর একটি ক্লাস করব আইসিটি চ্যাপ্টার 5 এর, যে ক্লাসটার মাধ্যমে আমরা আজকের ক্লাসের আউটকাম হবে আমরা শিখব ভেরিয়েবল এবং ডেটা টাইপস আর কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় ইন ডিটেইলস আমরা শিখব। তো প্রথমে আমরা বেসিকটা শেখার পরে আমরা কিন্তু আজকে প্র্যাকটিক্যালও করব। মাহাদি হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে মনে হয় একটু আগে চলে আসছি। হ্যাঁ, ইতি নমস্কার। আচ্ছা, জয়া ওয়ালাইকুম আসসালাম। পরশমণি ওয়ালাইকুম আসসালাম। একটু আগে চলে আসছি আমি আজকে। তাসিন ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? তীর্থ চলে আসছো, ধন্যবাদ। রাকিবুল ইসলাম ভালো আছি ভাইয়া। নুসরাত ভালো আছি। আচ্ছা, পরশ বলতেছে কালকে আইসিটি এক্সাম। ওহো, অল দ্য বেস্ট, আশা করি তুমি এক্সামে ভালো করবে। তা আমি একটু ওয়েট করতেছি, যেহেতু 2 মিনিট আগে চলে আসছি, সবার জন্য আমি একটু ওয়েট করি। তো আর 1-2 মিনিটের মধ্যেই আমরা শুরু করব। লোকনাথ ভালো আছি ভাইয়া। সাউন্ডসে যদি কোনো প্রবলেম থাকে অথবা যদি আমার এই শেয়ার করা স্ক্রিনটা দেখতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। নাফি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পুষ্প গুড ইভিনিং। এই তো রূপক। ওকে, হামিম ওয়ালাইকুম আসসালাম। তো এখন 7:44 বাজতেছে, তো আমরা আর 1-2 মিনিট ওয়েট করব, তারপরে শুরু করব। সাগর আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তামিম বলতেছে ভাই আগেই চলে আসলেন যে? হ্যাঁ ভাই, একটু আগে চলে আসছি, কারণ আসলে আজকে ইচ্ছা ছিল হোয়াইট বোর্ডে আসবো, কিন্তু পরে চিন্তা করলাম যে আজকের লেকচারটা পড়ানোর পরে যদি সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল দেখানো যায় এটা ইফিশিয়েন্ট হবে। তো আর যেহেতু এই সিস্টেম গুলা একসাথে 2টা ডিভাইস কানেক্ট করতে হয়, এই জন্য একটু আগে চলে আসছে, যেন কোনো প্রবলেম থাকলে আগেই সর্ট আউট করা যায়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আবির। দিয়া ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা, আবিদ বলতেছে এই প্রথম আপনার ক্লাস করতেছি। ওয়েলকাম আবিদ। আচ্ছা, দিয়া বলতেছে আজকেও জুমে ক্লাস হবে। হ্যাঁ আপু, আজকে জুমে ক্লাস হবে। আজকে ক্লাসটা আসলে প্র্যাকটিক্যালি দেখাবো, তো তো এই জন্য আজকে আমি চাচ্ছি যে যেহেতু তোমাদের সিলেবাসটা বাকি আছে, যেহেতু অধ্যায়টা অনেক বড়, তো আমি আসলে চাচ্ছি যে আরেকটু স্পিডটা বাড়ায় দিতে। তো বোর্ডে আমরা অবশ্যই আসবো, আমরা প্রত্যেকটা জিনিস বোর্ডে রিভিশন করব, বাট এখন আমাদের মনে হয় যে একটু সিলেবাসটাকে সামনের দিকে আগায় নিয়ে তারপরে আমরা যখন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব তখন আমরা আবার বোর্ডে আবার হচ্ছে স্ক্রিন শেয়ারে বিভিন্ন ভাবে যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে আমরা আসবো। আচ্ছা, তো ঠিক আছে, 7:46 বাজতেছে, আমি আমার পড়া শুরু করি। কোনো প্রকার ইস্যুস, সাউন্ডে কোনো প্রকার দেখতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিও। আচ্ছা, মাহাদি বলতেছে আমার আইডিতে মেনশন দিয়ে ক্লাস নিলে সবাই ক্লাসটা পেতে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, আমি সবগুলা ক্লাসের লিঙ্কটা দিয়ে আমি আবার পোস্টটা শেয়ার করে দিব না? হ্যাঁ, তো ঠিক আছে, শুরু করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত আমাদের আজকের লেকচারের আউটকাম আমি আরেকবার রিপিট করি। আজকে প্রথমত আমরা জানবো ভেরিয়েবল কি। সো নরমালি আমরা যারা অঙ্ক করেছি বা ম্যাথ করেছি আমরা জানি ভেরিয়েবল কি, কিন্তু প্রোগ্রামিং এ ভেরিয়েবলটাকে আসলে কিভাবে জানবো এবং ভেরিয়েবলটা নিয়ে কিভাবে আমরা প্রোগ্রাম সলভ করব, কোনভাবে প্র্যাকটিস করলে হবে বেস্ট প্র্যাকটিস, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। এবং ভেরিয়েবলই না, শুধু ডেটা টাইপস, তারপরে ফরম্যাট, স্পেসিফায়ার, কিভাবে এগুলা ব্যবহার করব, কিভাবে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে থাকা ভ্যালুটাকে প্রিন্ট করব, বা কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু ইনপুট নিব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাসটা হবে। তো এখন বাজতেছে অলমোস্ট 7:47। তো মোটামুটি আমরা আপনাদের থিওরি পোর্শনটা শেষ করে, লেকচারটা শেষ করে আমরা ল্যাব শুরু করব। তো আজকেও তোমাদের জন্য থাকবে ল্যাবে কিছু টাস্ক, যেটা তোমরা নিজেরা করবা আগের বারের মতো। তো লাস্ট ক্লাসে আমি দেখছি খুবই চমৎকার ব্যাপার, যে অনেকেই তোমরা বিভিন্ন প্রোগ্রাম করে আমাকে মেসেঞ্জারে মেসেজে পাঠিয়েছো। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা প্র্যাকটিস করতেছো। তো আজকেও এরকমটা করার চেষ্টা করবা, যদি সময় থাকে প্রোগ্রামগুলো করে আউটপুটটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো, আমি খুবই খুশি হব দেখলে। তো এনিওয়েজ, অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতেছি। তো তোমাদেরকে প্রথমে অনুরোধ থাকবে যে মোবাইলটাকে এভাবে এই ল্যান্ডস্কেপ করে দেখবা, তাহলে লেখাগুলাকে ছোট মনে হবে না। যদি এভাবে দেখো তাহলে কিন্তু একটু দেখতে অসুবিধা হতে পারে। ওকে, তো প্রথমেই বলতে চাচ্ছি যে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি? আমরা জানি ভেরিয়েবল হচ্ছে চলক। সাপোজ আমি যদি বলি এক্স ইজ ইকুয়াল টু 10, সো দ্যাট মিনস এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে একটা ভ্যালু আছে কি 10। সো ভেরিয়েবল এটাকে কেন বলা হচ্ছে, এক্সটাকে ভেরিয়েবল কেন বলা হচ্ছে? কারণ এক্সটার যে ভ্যালুটা এইটা কনস্ট্যান্ট না। দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা ভ্যারি করতে পারে। সো পরের লাইনে যদি আমি বলি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, তারপরের লাইনে যদি আমি বলি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1, সো ব্যাপারটা কি হবে আসলে? প্রথম লাইনে আসি। প্রথম লাইনে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে কত? 10। দ্বিতীয় লাইনে এক্স এর ভেরিয়েবল কি হচ্ছে, এক্স এর ভ্যালুটা কি হচ্ছে, আমি বলতেছি এক্স প্লাস 2, সো দ্যাট মিনস 10 প্লাস 2 হুইচ ইজ 12। 3 নম্বর লাইনে আমি কি বলতেছি, এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1, সো এক্স এর ভ্যালু কত? 12, কারণ এক্স এর লেটেস্ট ভ্যালু হচ্ছে কত? 12। সো আমি বলতেছি 12 মাইনাস 1 হুইচ ইজ 11। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এক্স একটা ভেরিয়েবল এবং এক্স ক্যান ভ্যারি। এক্স কোনো কনস্ট্যান্ট না, এক্স এর যে ভ্যালুটা সেটা কি, সেটা এক এক সময় এক এক রকম হতে পারে, এটা ফিক্সড না। তো আমরা যখন একটা প্রোগ্রাম করবো, আমরা যখন ভেরিয়েবল ব্যবহার করব, এটার কিন্তু ভ্যালুটা কখনোই কনস্ট্যান্ট থাকবে না। কনস্ট্যান্ট আরেকটা জিনিস যেটা কখনো চেঞ্জ হয় না। তো প্রোগ্রামিং কিভাবে কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমরা দেখবো। তো একটু যদি প্রোগ্রামের ভাষায় বলতে চাই ভেরিয়েবলটা কি, আমি একটু বলি। ওকে, স্বপন দাস চলে আসছে, জয়নুল আবেদিন। আচ্ছা আচ্ছা, স্বপন দাস বলতেছে আমার চোখে ব্যথা করে, হোয়াইট বোর্ড হলে ভালো হয়। স্বপন দাস, ইনশাল্লাহ আমরা হোয়াইট বোর্ডও যাব, বাট আজকে আমাদের প্র্যাকটিক্যাল দেখতে হবে। সো একই সাথে দুইটা জিনিস যেহেতু কন্ডাক্ট করা সম্ভব হচ্ছে না, তো এই জন্য আজকে স্ক্রিনে চলে আসলাম। সো এনিওয়েজ, এবার একটু খেয়াল করো খুবই মনোযোগ দিয়ে। সাপোজ প্রোগ্রামিং এ ভেরিয়েবলটাকে আমি বলতেছি একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন। সাপোজ আমি এখানে একটা বক্স আঁকতেছি, সো এই বক্সটার নাম আমি দিচ্ছি কি, এই বক্সটার নাম আমি দিচ্ছি একটা স্টোরেজ লোকেশন। স্টোরেজ মানে কি? স্টোরেজ এই যে আমাদের কম্পিউটারে আমাদের এই যে আমরা যখন একটা ফাইল রাখি, এটা কি একটা জায়গা নেয় না? একটা, এটা তো একটা স্টোরেজের মধ্যে থাকে, রাইট? সো এইখানে আমি এই বক্সটাকে বলতেছি একটা স্টোরেজ লোকেশন। লোকেশন মানে কি তোমরা জানো, স্টোরেজ মানে কি তোমরা তাও জানো। তো এই বক্সটার সাথে আমি এখন আরেকটা বক্স জয়েন করতেছি। এই দুইটা বক্স পেয়ার্ড অবস্থায় আছে।
পেয়ার্ড অবস্থায়, তার মানে এই দুইটা কি জোড়া অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। তো দ্বিতীয় যে বক্সটা, এটাকে আমি বলতেছি একটা সিম্বলিক নেম। সিম্বলিক নেম। এবারে আমি বলতেছি যে একটা সাপোজ, এখানে আমি সাপোজ মনে করো আমরা একটা প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামে এক্স একটা ভেরিয়েবল যেটার মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করেছি 10। তো প্রোগ্রামিং এ ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? সো 10টা কি? 10টাকে আমরা জানতেছি 10 হচ্ছে একটা ভেরিয়েবল। সরি, এক্সটা কি? এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। এক্সটাকে আমরা জানতেছি যে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। বাট দ্য থিং ইজ, এক্সটা কি একটা সিম্বল না? তো এক্সটাকে আমি কি বলতে পারি? একটা সিম্বল। এই সিম্বল দিয়ে ভেরিয়েবলটাকে প্রকাশ করা হচ্ছে। তো এক্সটা হচ্ছে একটা সিম্বলিক নেম। সো এই এক্সটাকে আমি রাখতেছি এখানে। সো এই সিম্বলিক নেম, এই নেমটাকে দিয়ে যখন আমরা কোথাও ব্যবহার করব, আমরা এই 10টাকে ব্যবহার করতে পারবো। 10টা হচ্ছে কি? আমাদের ভাষায় 10টা হচ্ছে এক্স এর ভ্যালু। আমাদের ভাষায় 10 হচ্ছে একটা ভ্যালু এক্স এর ভিতরে যেটাকে অ্যাসাইন করা হয়েছিল। কিন্তু এই 10টা থাকবে হচ্ছে এই স্টোরেজ লোকেশনে। সো পুরো ব্যাপারটা যদি একটু খেয়াল করি, দেখো আমি বলতেছি ভেরিয়েবল হচ্ছে একটা অ্যান অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন। একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন। অ্যাবস্ট্রাক্ট কেন বলা হচ্ছে? এটাকে আমরা দেখতে পাইতেছি না, যে জিনিসটাকে আমরা দেখি না, জাস্ট যে জিনিসটাকে আমরা মানে বুঝতে পারি, যে জিনিসটাকে আমরা ইমাজিন করতে পারি বাট দেখতে পারি না, সেটা কি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তো এই জিনিসটাকে আমি বলতেছি একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশন। যখনই আমি এক্স নামের একটা ভেরিয়েবলে 10 অ্যাসাইন করতেছি, তার মানে কি একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশনে 10টা জমা হচ্ছে, 10টা থাকতেছে। এবং এই লোকেশনটাকে পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে? এই যে সিম্বলিক নেমটা আমরা ব্যবহার করতেছি এক্স, এই নেমটার মাধ্যমে। সো এই সিম্বলিক নেমটা একটা অ্যাবস্ট্রাক্ট স্টোরেজ লোকেশনের সাথে পেয়ার্ড অবস্থায় থাকে। তো আমরা যখন এই নেমটাকে ব্যবহার করি, তখন ওই লোকেশনে থাকা ভ্যালুটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন মনে করো, এখানে যদি আমি পরের লাইনে লিখি আবারও এক্স সমান সমান এক্স প্লাস 1। সো এই লাইনটা যদি লিখি, তাহলে এই ইকুয়াল সাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর কি আমরা পরে পড়বো। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে বোঝানো হচ্ছে, যেমন ধরো এ ইকুয়াল যদি আমি 2 দেই, তার মানে এই 2টা এর মধ্যে অ্যাসাইন হবে। দ্যাটস ইট। তো এখন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সাপোজ প্রথমে আমি এক্স সমান সমান 10 দিলাম, তার মানে এখানে একটা সিম্বলিক নেম হচ্ছে এক্স, এক্স এর মধ্যে একটা ভ্যালু আছে 10। সো এই 10টা এক্স এর সেই স্টোরেজ লোকেশনে থাকতেছে। তো পরবর্তীতে আমি বলতেছি x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। সো দ্যাট মিনস এক্স এর মধ্যে আমরা অ্যাসাইন করতেছি কি এক্স প্লাস 1। তাহলে এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু এখানে প্রথমে ছিল 10, 10 প্লাস 1। সো 10 প্লাস 1 এই জিনিসটা এখন এক্স এর মধ্যে অ্যাসাইন করবে। তাহলে এই সিম্বলিক নেমের জন্য লোকেশনে থাকা 10টা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে কি 11। সো এটাই হচ্ছে আলটিমেট থিং। প্রোগ্রামিং যখন আমরা করব, তখন কি একটা ভেরিয়েবলের মধ্যে, একটা ভেরিয়েবল যখন আমরা ব্যবহার করব, ওইটা আমরা যদি এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি, ওই ভেরিয়েবলের লোকেশনটাই ভ্যালুটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে দেখবো না, কারণ পুরো ব্যাপারটা কি, পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যদি এই বিষয়টা কি আমরা দেখবো না, কিন্তু আমরা আমাদেরকে বুঝে নিতে হবে যে একটা ভেরিয়েবলের মধ্যে যদি একটা ভ্যালু থাকে, তার মানে ওই ভেরিয়েবলটা হচ্ছে একটা সিম্বলিক নেম, এবং ওই নেমটার সাথে পেয়ার্ড অবস্থায় যে লোকেশনটা আছে, ওই লোকেশনে ওই ভেরিয়েবলের ভ্যালুটা আছে। পরে যদি আমরা আবার ওই ওই সিম্বলিক নেমটার মধ্যে যদি আবার ইকুয়াল দিয়ে আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, তার মানে তার লোকেশনে থাকা ভ্যালুটা চেঞ্জ হয়ে নতুন যে ভ্যালুটা দিছি সেটাকে আবার রিপ্লেস করবে। এই কারণে এটাকে ভেরিয়েবল বলতেছি, কারণ কি ইট ক্যান ভ্যারি। তো ভেরিয়েবলকে ভাঙলেই কিন্তু আমরা এই দুইটা জিনিস পাই, যে একটা জিনিস যেটা কি ভ্যারি, আর এখানে কি অ্যাবল। সো যে জিনিসটা কি ভ্যারি করতে পারে, যে জিনিসটা কনস্ট্যান্ট না। ঠিক আছে। তো এবারে আমি এই জিনিসটা মুছে দেই।
আমি এটার জন্য হ্যান্ড নোটস দিব, সো তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, এবং একটু ভালোভাবে যেন বুঝতে পারো সেভাবেই চেষ্টা করতেছি। এখানে রোহান চৌধুরী বলতেছে কাল ফিজিক্স এক্সাম, এখন আইসিটি ক্লাস করতেছি। আচ্ছা রোহান, তুমি যেটা ভালো মনে করো, ইফ ইউ থিঙ্ক দ্যাট যে তুমি ফিজিক্সটা ভালো করে পারবা, বা আজকে আইসিটি ক্লাসটা করলেও তোমার ফিজিক্স ক্লাসে কোনো ক্ষতি হবে না, তাহলে তুমি অবশ্যই ক্লাসটা করতে পারো। বাট যদি তোমার মনে হয় যে আজকে ফিজিক্স পড়া উচিত, সেক্ষেত্রে তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারো। সো কোনো চিন্তা করার মানে স্ট্রেস নেওয়া দরকার নেই, যেভাবে ইজি হয় সেভাবে করতে পারো। বাট বাকি যারা আছো, যাদের এক্সাম নেই বা যারা টাইম ম্যানেজ করতে পারতেছো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই মজাদার হবে, কারণ আজকে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মানে লাস্ট ক্লাসে কি তোমরা একটা জিনিস দেখছো কিভাবে কাজ করে, বাট আজকে তোমরা বুঝে ফেলবা কিভাবে কাজটা করতে হবে। আচ্ছা, হ্যাঁ পলাশ, ভালো আছি ভাইয়া। ওকে, তো এবার আমি তোমাদেরকে বলি যে প্রোগ্রামিং এ আমরা তো জানি একটা প্রোগ্রাম করতে কি লাগে, হেডার ফাইল লাগে, মেইন ফাংশন লাগে, মেইন ফাংশনের বডির ভিতরে আমরা কোডিং করি। তো এখন এরকমই একটা প্রোগ্রামে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের কি করা লাগে? ভেরিয়েবলটার জন্য একটা টাইপ দেওয়া লাগে, একটা টাইপ বসানো লাগে। ওই টাইপের পরে ভেরিয়েবলের জন্য একটা নাম ডিক্লেয়ার করতে হয়। আমি এটাকে বলছি ভেরিয়েবল নেম দিতে হয়। নেম দিয়ে যদি আমরা সেমিকোলন দিয়ে দিই, তাহলে কি আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যায়। তো ব্যাপারটা কেমন হতে পারে? ব্যাপারটা হতে পারে, সাপোজ আমি একটা টাইপ দিচ্ছি। টাইপ কি এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে একটু পরে কথা বলবো, সো এটা নিয়ে ব্যস্ত হওয়া যাবে না, জাস্ট প্রসেসটা দেখো কিভাবে কি করতে হয়। সাপোজ ইন্টিজার হচ্ছে একটা টাইপ, সো ইন্টিজার টাইপের কিওয়ার্ড হচ্ছে আই এন্ড টি। এন্ড এটার মানে হচ্ছে যে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবলে কি থাকে? ভ্যালু থাকে। ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু স্টোর করি। এই ভ্যালুটা কি? এটা আসলে ভ্যালু না, ভেরিয়েবলের মধ্যে থাকে ডেটা। তো এই ডেটা বিভিন্ন রকম হতে পারে। একটা ডেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হতে পারে, একটা ডেটা হচ্ছে একটা কি ভগ্নাংশ, একটা দশমিক নাম্বার হতে পারে, একটা ডেটা হচ্ছে একটা ক্যারেক্টার থাকতে পারে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যেই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতেছি, যেমন একটু আগে এক্সাম্পলে কি আমরা একটা সংখ্যা দিচ্ছি, একটা ইন্টিজার নাম্বার দিচ্ছি 10 এক্স এর মধ্যে। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি, ওই ভেরিয়েবলের ভিতরে কি টাইপ ডেটা থাকবে, সেটাই হচ্ছে কি টাইপ দিয়ে আমাদেরকে বুঝাই দিতে হবে। যেমন এখানে আমি টাইপ দিচ্ছি কি ইন্টিজার, দেন এই ইন্টিজারের পরে আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, সাপোজ এক্স। তারপরে আমি যেহেতু প্রোগ্রামের প্রত্যেকটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়, একটা সেমিকোলন দিচ্ছি। তো এই জিনিসটা লেখার মানেই হচ্ছে কি, এই জিনিসটা লেখার মানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। সো এখানে মেইনলি বার্তা দিচ্ছে এটা যে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল এন্ড টাইপ অফ এক্স ইজ ইন্টিজার। মানে ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। সো ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা যখন কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা কিন্তু এভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আমি যদি এখানে আবার লিখতে চাই, সাপোজ ইন্টিজার আরেকটা ভেরিয়েবল, তো এখানে ভেরিয়েবলের নাম যদি আমি আমার নাম দিই SULARY, এইটা দিয়েও যদি আমি দিই সমান সমান 10, তার মানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে এই ভেরিয়েবলটার নাম হচ্ছে সুলারি, এবং এই ভেরিয়েবলটার টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে সুলারি নামের ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুগুলো তুমি অ্যাসাইন করতে পারবা, সেগুলাকে হতে হবে ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা। এই পর্যন্ত আমার কথা ক্লিয়ার কিনা একটু বলো তো সবাই। এই পর্যন্ত আমার কথা ক্লিয়ার কিনা একটু বলো সবাই, প্লিজ। আচ্ছা, রাজু আহমেদ ক্লিয়ার, তীর্থ ওকে ক্লিয়ার, সামিউল ক্লিয়ার ওকে, পুষ্প ক্লিয়ার, লাবিদ
থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। তো দ্যাট মিনস আমরা বুঝে গেছি একটা ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট এটার মধ্যে কিন্তু কোনো ভ্যালু দেইনি। সো আমরা এভাবেও একটা করতে পারি যে একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করলাম এবং পরের লাইনে আমরা এক্সটাকে ইনিশিয়ালাইজ করলাম। সাপোজ পরের লাইনে আমি দিচ্ছি কি এক্স সমান সমান 20। সো দ্যাট মিনস এক্স একটা ভেরিয়েবল যেটাকে আমি ডিক্লেয়ার করছি এখানে উপরের লাইনে ব্লু কালার দিয়ে, যেখানে বলতেছি এক্স একটা ভেরিয়েবল যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এজন্য ইন্টিজারের জন্য আইএনটি লিখছি। আইএনটি হচ্ছে কি? আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপের কিওয়ার্ড। আইএনটি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দ। সংরক্ষিত শব্দ, হ্যাঁ, রিজার্ভ ওয়ার্ড। তো এই সংরক্ষিত শব্দগুলা আমাদেরকে বিভিন্ন ফিচার্স প্রোভাইড করে। এই কিওয়ার্ড গুলা আমরা জানবো, আমাদের বইও আছে, আমরা জানবো। তবে এগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, প্রোগ্রাম করতে করতে আমাদের জানা হয়ে যাবে। তো এখানে মেইন ইনফরমেশনটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং ওই ভেরিয়েবলটা কোন টাইপের হবে সেই টাইপটা ডিক্লেয়ার করার জন্য একটা কিওয়ার্ড ব্যবহার করতেছি। যেমনটা এখানে আমি করছি কি, এখানে আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করছি এবং এর জন্য আমাকে এক্স এর আগে ইন্টিজার টাইপের কিওয়ার্ডটাকে কিন্তু ব্যবহার করতে হয়েছে। এই যে ইন্টিজার টাইপের কিওয়ার্ড হচ্ছে আইএনটি। তো এর পরের লাইনে আমি কি করলাম, এর পরের লাইনে আমি লিখলাম এক্স ইকুয়াল টু 20। দ্যাট মিনস আমি এক্স এর মধ্যে একটা ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন মানে কি? অ্যাসাইন মানে প্রবেশ করানো, বা কি এটার মধ্যে ভ্যালুটা আর কি ইন হলো, এক্স এর মধ্যে 20 প্রবেশ করলো। সো দ্যাট মিনস এক্স এর ভ্যালু কি এর পরের লাইন থেকে 20 হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু আমি এক লাইনেও করতে পারি। যেমন আমি যদি এখন বলি ইন্টিজার, সাপোজ এখানে আমি একটা নেই এ, এ হচ্ছে আমার ভেরিয়েবলের একটা নেম, এ ইকুয়াল টু 20। সো এটার মানে কি? এটার মানে আমি একেবারে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং পাশাপাশি এটা ইনিশিয়ালাইজেশনও করে ফেললাম। ইনিশিয়ালাইজেশন মানে কি? এটার মধ্যে অলরেডি একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? এক্স এর মধ্যে কি 20 চলে আসছে। তো এটা এক লাইনও করা যেতে পারে, আবার এরকম মাল্টি লাইনও করা যেতে পারে। যেমন নিচের লাইনে আমি আরেকটা ভেরিয়েবল নেই ইন্টিজার বি। সো বি নেওয়ার পরে আমি এভাবেও লিখতে পারি বি সমান সমান 10। তো এই ব্যাপারটার মানে কি? ব্যাপারটার মানে হচ্ছে যে আমি চাইলে এক লাইনেই ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন দুইটা কাজ করতে পারি, আবার এটা করতে পারি এক লাইনে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে পরের লাইনে কি এটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। সো এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, যেভাবে মনে হচ্ছে এভাবে কিন্তু আমরা করতে পারবো। আবার আরেকটা প্রশ্ন সবার মাথায় আসতে পারে, আমি যদি একসাথে 3টা 4টা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে 5টা 6টা লাইন লিখতে হবে? আমি কি এক লাইনে করতে পারবো না? এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই তুমি পারবে। যেমন ধরো আমি ইন্টিজার টাইপের একটা না কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এক্স কমা ওয়াই কমা জেড এভাবে ডিক্লেয়ার করতে পারি। তারপরের লাইনগুলোতে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি, এক্স এর মধ্যে একটা ভ্যালু, ওয়াই এর মধ্যে একটা ভ্যালু, জেড এর মধ্যে একটা ভ্যালু দিতে পারি। আবার চাইলে এক লাইনের মধ্যে ইন্টিজার x is equal 10, y is equal to 20, z is equal to 30 এভাবেও এক লাইনের মধ্যেই কি ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন কিন্তু করে দিতে পারি। তো এই পর্যন্ত যারা যারা বুঝছো ওরা একটু বলো তো, তাহলে আমাদের সামনে যেতে খুবই সুবিধা হবে। আচ্ছা, এই পর্যন্ত যারা যারা বুঝছো প্লিজ একটু বলো তো। আচ্ছা, সাব্বির খান ক্লিয়ার। তাহলে আমি একটু সামারি করি আমরা কি শিখছি। আমরা শিখছি একটা ভেরিয়েবল মানে চলক, এটা কিভাবে কাজ করে বা এটার মধ্যে কি হয় আমরা শিখছি, এবং আমরা শিখছি একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ইনিশিয়ালাইজেশন করতে হয় এটা শিখছি। এবং আমরা এটাও শিখছি যে কিভাবে একটা না কিভাবে একসাথে একাধিক ভেরিয়েবল নিয়ে এটাকে কি ডিক্লেয়ার করতে হয় অথবা ইনিশিয়ালাইজেশন করতে হয়। তো এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার?
আচ্ছা, ওকে। তো এবার আমরা শিখব ডেটা টাইপ। ডেটা ডেটা টাইপ। আচ্ছা, একটু আগে আমরা ভেরিয়েবল শিখতেছিলাম, রাইট? সো ভেরিয়েবলের মধ্যে আমাদের আসলে কি থাকে? ডেটা থাকে। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি, রাইট? তো আমরা যে টাইপগুলো শিখবো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। সো এই ডেটা টাইপের নেমগুলো আমরা একটু দেখে নেই। এই যে ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন রকম ভ্যালু থাকবে, কি টাইপের ভ্যালু থাকবে? এগুলা কি সংখ্যা টাইপ থাকবে? এগুলা কি ক্যারেক্টার টাইপ? কি টাইপ থাকবে? তো এগুলোর জন্যই কিন্তু আমরা এই ডেটা টাইপ গুলা শিখতেছি। সো ডেটা টাইপের আমরা দেখি কতগুলা ডেটা টাইপ আছে যেগুলো আমাদের জানতে হবে। তো নেম গুলা কি আমরা একটু দেখি। সো প্রথমত ইন্টিজার, যেটা একটু আগে আমরা ব্যবহার করছি, রাইট? ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স কে ডিক্লেয়ার করেছিলাম, এক্স এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছিলাম। তো আমরা কিন্তু একটু আগে ইন্টিজারটা ব্যবহার করছি। তো এটার নামটা হচ্ছে ইন্টিজার, এবং ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে যে ডেটা টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্লট। সো ফ্লট হচ্ছে, ফ্লট মানে কি? ফ্লট মানে হচ্ছে ভাষা। তো যেমন সাপোজ ইন্টিজার মানে কি বলছি? পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যদি এক্স হয়, এক্স এর মধ্যে কি টাইপ ভ্যালু হবে? পূর্ণ সংখ্যা হবে। যেমন 1 কি একটা পূর্ণ সংখ্যা, 0 কি একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? বাট ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ একটা ভেরিয়েবল নিলা তুমি ইন্টিজার, এবং এটার মধ্যে নিলা এক্স, তারপরে এক্স ইজ ইকুয়াল টু দিয়ে তুমি কি করলা? তুমি তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি বললা যে ইন্টিজার টাইপ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, বাট আমি ইন্টিজারের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা অ্যাসাইন করব না, আমি এক্স এর মধ্যে দিব 1.5, যেটা কি একটা পূর্ণ সংখ্যা না। তাহলে কি হবে? তো পরের লাইনে তুমি বুদ্ধি করে দেখতে চাবা যে আসলে কি হয়, এক্স এর মধ্যে কি আসলে ওই ভগ্নাংশটা বা এই দশমিক নাম্বারটা ঢুকছে কিনা। তো তখন তুমি কি করবে? এটাকে প্রিন্ট করবা। সো কিভাবে প্রিন্ট করে, কিভাবে, এই যে এটা কিন্তু পার্সেন্ট ডি কিন্তু একটা এই ফরম্যাট স্পেসিফায়ার। তো এটা নিয়ে এখনই অডিট হওয়ার কিছু নেই, আমি জাস্ট দেখাচ্ছি এই লাইনটা লিখলে এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে। একটু পরে এটা শিখে যাবা তোমরা। তো এটার মানে এখন যদি তুমি প্রিন্ট করো এক্স এর ভ্যালুটা এখানে আসবে, তার মানে আমার আউটপুটে আসবে কি? এক্স এর ভ্যালু। বাট এক্স এর ভ্যালু আমরা দিছি কত? 1.5। কিন্তু এক্স এর যে টাইপ, এক্স যে একটা ভেরিয়েবল এন্ড এক্স এর যে একটা টাইপ আছে ইন্টিজার, এই টাইপটার মানেই তো পূর্ণ সংখ্যা। তার মানে এক্স হচ্ছে দশমিকের পরে তুমি যাই দিবা ওই পর্যন্ত নিবে না, দশমিকের আগের অংশটা নিবে। এক্স তোমাকে আউটপুটে দেখাবে কি? 1। আউটপুটে দেখাবে অনলি 1। সো দ্যাট মিনস তুমি যতই বুদ্ধি খাটাও, তুমি একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে যতই তুমি দশমিক নাম্বার ঢুকানোর চেষ্টা করো, দশমিকটা সে নিবে না। সে কি? দশমিকের আগের অংশটা নিবে। সো দ্যাট মিনস তুমি যদি 1.9ও নাও এক্স এর মধ্যে, আর এক্স এর টাইপ যদি ইন্টিজার থাকে, তাহলেও সে 1 ছাপাবে। আবার যদি তুমি 1.1ও নাও, তারপরেও কি সে 1ই ছাপাবে। তো তোমার মনে করার কোনো কারণ নাই যে এক্স এর ভ্যালু যদি আমি 1.8 দেই তাহলে সে নিবে হচ্ছে 2। 2 একটা ইন্টিজার। আবার এক্স এর মধ্যে যদি আমি 1.1 নেই তাহলে সে নিবে হচ্ছে এক্স এর ভ্যালু 1। 1 একটা পূর্ণসংখ্যা, এইটা না। এখানে ফাংশন সিলিং বা ফাংশন ফ্লোর এই ধরনের কোনো ব্যাপার না। এখানে হচ্ছে দশমিকের পরে যেটাই থাকবে না কেন সেটা নিবে না, এক্স শুধু নিবে দশমিকের আগের অংশটা। তো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। তো আমরা বুঝে গেছি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার যেটা বলতেছিলাম ফ্লট। সো ফ্লট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে ফ্লট, লোয়ার কেস ফ্লট, তারপরে আমরা দিব এক্স। তো ফ্লট মানে হচ্ছে ভাষা। তার মানে এটা আসলে একটা ভেরিয়েবলের টাইপ কিভাবে এই ধরনের একটা নাম হোল্ড করে, এখানে একটা প্রশ্ন আসতে পারে। তো তুমি মনে করো একটা সংখ্যা যেটা 1ও না এবং 2ও না, 1 এবং 2 এর মাঝখানে একটা সংখ্যা ভাসতেছে। তো এই জিনিসটা হচ্ছে কি? ভাষা। দ্যাট মিনস একটা সংখ্যা যদি হয় এক্স ইজ ইকুয়াল টু 1.5, একটা সংখ্যা যদি হয় এক্স ইজ ইকুয়াল টু 1.5, তার মানে 1.5টা কি? 1ও না 2ও না, 1 এবং 2 এর মাঝখানে ভাসতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি? ফ্লট। ফ্লটটা আসছে ফ্লটিং পয়েন্ট থেকে। তো এই যে একটা পয়েন্ট দেখতেছো না, তো এই পয়েন্টটাই কি? এটাই কি একটা ফ্লটিং পয়েন্ট? হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যা দিয়ে কাজ করব, যখন একটা দশমিক সংখ্যা থাকবে বা দশমিক সংখ্যা বলতে ওই ডেসিমাল সংখ্যা না, মানে যখন আমাদের একটা ভগ্নাংশকে যখন আমরা দশমিকে কনভার্ট করে লিখবো, তখন সেই সংখ্যাগুলোকে আমরা ফ্লটের মধ্যে স্টোর করব। ওকে, তো এবার আবারও একটা কথা থেকেই যায় যে ভাইয়া প্রোগ্রাম তো আমরা লিখি, সোর্স কোড তো আমরা লিখি, তো একটা ফ্লট টাইপের ভেরিয়েবল এক্স এর মধ্যে যদি আমরা একটা ভ্যালু নেই 1, ফ্লট মানে তো হচ্ছে, ফ্লট তো আর ইন্টিজার না, বাট ফ্লটের মধ্যে যদি আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করি তাহলে ঘটনাটা কি হবে? ঠিক আছে, সেটা দেখার জন্য তুমি কি করতে পারো, তুমি ফ্লট টাইপের ভেরিয়েবল এক্স নিলা, এক্স এর মধ্যে এক্স সমান সমান 1 দিলা, তারপরে প্রিন্ট করলা যে এক্স এর ভ্যালুটা কি। সো ফ্লট টাইপের একটা ভেরিয়েবলের ভ্যালু ছাপানোর জন্য আরেকটা স্পেসিফায়ার ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে %f। এগুলো একটু পরেই আমরা দেখবো, প্যানিক হওয়ার কিছু নেই, খালি আপাতত বুঝো যে এটা দিয়ে আমরা এক্সটাকে ছাপাচ্ছি। তো এক্সটাকে ছাপাচ্ছি মানে এক্স এর ভ্যালুটা এখানে এসে যাবে, তাইলে আমরা আউটপুটে কি দেখতে পাবো? আউটপুটে আমরা দেখতে পারবো এক্স এর ভ্যালু, যেখানে আমরা এক্স এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 1, কিন্তু আউটপুটে আমরা ঠিক এই টাইপের একটা জিনিস দেখতে পারবো, 1.00000, 6টা জিরো। সো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে একটা ফ্লট টাইপের ভেরিয়েবলের মধ্যে তুমি যদি একটা ইন্টিজার সংখ্যা অ্যাসাইন করো, এটার মানে হচ্ছে সেই সংখ্যাটার দশমিকের পরে কতগুলো শূন্য তুমি দেখতে পাবা। বাট এতে করে কি আমাদের কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে না। একটা সংখ্যার দশমিকের পরে যতগুলাই শূন্য থাকুক না কেন, এটার ভ্যালু তো আর চেঞ্জ হবে না, রাইট? 1 তো 1ই থাকবে। সো দ্যাট মিনস কোন প্রোগ্রামের ক্ষেত্রে যদি তোমার এমন হয় যে পূর্ণ সংখ্যা নিয়েও কাজ করতে হবে, আবার এই ভগ্নাংশ সংখ্যা নিয়েও কাজ করতে হবে, তখন কিন্তু ফ্লট টাইপের ভেরিয়েবল ব্যবহার করাটা কি একটা বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, আপ টু দিস পয়েন্ট ইন্টিজার এবং ফ্লট তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, মানজুরুল ইসলাম জায়েদ একটা সুন্দর প্রশ্ন করছে যে দশমিকের পরে কত ডিজিট আসবে সেটা আমরা কি করে দেখব। সেটা দেখতে গেলে আমরা যখন একটু পরে স্পেসিফায়ার ফরম্যাট পড়ব, কিভাবে এটা কন্ট্রোল করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমরা এই সংখ্যা লিখে কয় ডিজিট ছাপাবো সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আপাতত ভেরিয়েবলটা বুঝছো কিনা বলো, প্র্যাকটিক্যালি আমরা এটা দেখবো। ওকে, আচ্ছা আচ্ছা, আমার এই পর্যন্ত মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটাই বোঝানো যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে যদি আমি একটা ফ্লোটিং নাম্বার দেই, বা ওই নাম্বারটা যদি একটা এই ভগ্নাংশ নাম্বার থাকে, তাহলে দশমিকের পরের অংশটা আসবে না। আর একটা ফ্লট টাইপের ভেরিয়েবলের মধ্যে যদি একটা ইন্টিজার নাম্বার দাও, সেক্ষেত্রে দশমিকের পরে কতগুলা শূন্য দেখার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না, শূন্য কতগুলা দেখবা তুমি। তো ব্যাপারটা হচ্ছে শূন্য যে কয়টাই দেখো না কেন সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি যে সংখ্যাটা দিছো ওই সংখ্যাটার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এটা যেমনই দেখা যাক না কেন। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে এটা, যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যদি নাও, শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করতে পারবা। আর ফ্লট টাইপের একটা ভেরিয়েবল যদি নাও, সেখানে পূর্ণ সংখ্যা দিয়েও কাজ করতে পারবা, আবার ভগ্নাংশ সংখ্যা দিয়েও কাজ করতে পারবা। সো এই ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে, তার মানে আমরা কি, আমরা ট্র্যাকের মধ্যে এখনো আছি এবং সামনে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, ওকে। সো আমাদের নেক্সট হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে ডাবল। ডবল এবং ফ্লট, এই দুইটা টাইপ হচ্ছে একই, এরা দুজনের ফাংশনালিটি একই, শুধুমাত্র পার্থক্য এদের হচ্ছে সাইজে, এদের শুধুমাত্র সাইজে পার্থক্য। তো সাইজটাই আমি আসতেছি একটু পরে। আরেকটা টাইপ আছে আমাদের, যেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার, সো ক্যারেক্টারটা দেখে নিই, তারপরে কিন্তু আমি সাইজে চলে আসতেছি। সাপোজ ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল যদি আমাকে ডিক্লেয়ার করতে হয়, ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য যে ঘটনাটা ঘটাইতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা কিওয়ার্ড লিখতে হবে। সো ক্যারেক্টার টাইপের কিওয়ার্ড হচ্ছে CHAR। সো এটাকে আমরা এই চার বলতে পারি, কার বলতে পারি, হোয়াট এভার ইউ লাইক, বাট এটা হচ্ছে ক্যারেক্টার টাইপকে প্রেজেন্ট করার জন্য কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা দেওয়ার পরে আমি যখনই লিখতেছি ক্যারেক্টার, সাপোজ এক্স লিখতে পারো বা যে কোনো নেই, তার মানে কি আমি একটা এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম।
ডিক্লেয়ার করার পরে আমার এই ভেরিয়েবলটা কি টাইপের ডেটা স্টোর করতে পারবে, ক্যারেক্টার টাইপের ডেটা স্টোর করতে পারবে। সো ক্যারেক্টার কেমন হতে পারে, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু আমি দিতেছি কি একটা এক্স। সো এক্স কি একটা ক্যারেক্টার। আবার আমি দিচ্ছি কি এক্স সমান সমান সিঙ্গেল কোটেশন ওয়ান, তাহলে এই ওয়ানটাও কি একটা ক্যারেক্টার। তো ব্যাপারটা বুঝতে হবে, আমি যখন এক্স সমান সমান কোটেশন ছাড়া ওয়ান দিব, তখন এক্স হবে কি একটা নাম্বার, এক্স বুঝবে কি একটা নাম্বার। আবার যখন এই একই সংখ্যাটাকে আমি যখন কোটেশনের মধ্যে দিব, তখন সেটা কি একটা ক্যারেক্টার হয়ে যাবে। আবার আমি দিচ্ছি এক্স সমান সমান কোটেশন প্লাস, তো এই প্লাসটার মানে কি, এই প্লাসটার মানে হচ্ছে এটাও কি একটা ক্যারেক্টার, প্লাস মাইনাস, ঠিক আছে, তারপরে এই যে স্টার স্ল্যাশ, মানে মোট কথা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে সবই কি ক্যারেক্টার। তো এবার আমরা একটু সাইজটা দেখে নিই, তাহলে আমাদের পুরো জিনিসগুলো মাথায় আসবে। তো এইটা হচ্ছে আমার ডেটা টাইপের নেম গুলা। তো এটার পাশে আমি একটু লিখে দিই কিওয়ার্ড। কিওয়ার্ড কোন নেইমের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি লিখতে হবে। কোন ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করার জন্য কি টাইপ কিওয়ার্ড লিখতে হবে। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিতে হলে আমাদেরকে কিওয়ার্ড লিখতে হবে আই এন টি। আই এন টি হচ্ছে ইন্টিজার টাইপের কিওয়ার্ড। ফ্লটের জন্য লোয়ার কেস এফ এল ও এ টি, এটা হচ্ছে ফ্লট টাইপের কিওয়ার্ড। ডবলের জন্য লোয়ার কেসে টি ও ইউ বি এল ই, এটা হচ্ছে ডবলের কিওয়ার্ড। এবং ক্যারেক্টারের জন্য সি এইচ এ আর। তো যখনই আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা কি ইন্টিজার টাইপের কিওয়ার্ড ব্যবহার করব। যখন আমরা ফ্লট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমরা ফ্লটের কিওয়ার্ড ব্যবহার করব, ডবলের জন্য ডবল, এবং অনুরূপভাবে ক্যারেক্টারের জন্য চার অথবা কার। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবা, কোনো প্রবলেম নেই। এই যে অলরেডি মাকসুদ কিওয়ার্ড গুলা লিখে দিছে, অসংখ্য ধন্যবাদ মাকসুদ তোমাকে। তো এবার আমি লিখতেছি সাইজ। সাইজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এস আই জেড। তো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি ইন্টিজার এক্স, তার মানে এটা তো একটা ভ্যালু স্টোর করবে, রাইট। ওই ভ্যালুটার সাইজ ম্যাক্সিমাম কত হইতে পারে বা কি হইতে পারে। তো ইন্টিজার টাইপের জন্য ভেরিয়েবলটার সাইজ হচ্ছে আমাদের 4 বাইটস। তো এখন অনেকে বলতে পারবা যে ভাইয়া আমি তো 2 বাইটস দেখছিলাম। কিছু কিছু বইয়ে 2 বাইটস থাকতে পারে, বাট এখন আসলে 4 বাইটসই বলতে পারো, এবং তোমাদের বোর্ড বইয়ে আসলে 4 বাইটস দেয়া আছে। তো যদি ইন্টিজার টাইপের সাইজের কথাটা কখনো আসে, তোমরা অবশ্যই 4 বাইটস দিবা। সো 4 বাইটস মানে কয় বিট একটু বলো তো সবাই, 4 বাইটস মানে কত বিটস। আচ্ছা, তাইফুর বলতেছো ডাবলটা আরেকবার প্লিজ। হ্যাঁ, ডাবলটা এখনই আসবে, এই জন্যই সাইজটা লিখছি যেন ডাবলটা আসে, কারণ ডাবলের ঘটনাটাই সাইজকে নিয়ে। আচ্ছা, সাইয়দ লাভিদ সঠিক উত্তর দিয়েছে সবার প্রথমে 32 বিটস। আচ্ছা, হ্যাঁ, 32 বিটস। আমরা জানি 1 বাইট সমান সমান 8 বিটস, তাহলে 4 বাইট সমান সমান 4 টাইমস 8 মানে কত, 4 8 32 বিট। তাহলে 32 বাইনারি বিট মানে সাপোজ একটা নাম্বার হবে 2 টু দি পাওয়ার 32, রাইট। তো এটার একটা ভ্যালু আসবে অ্যারাউন্ড, আমি যতটুকু জানি এই 4 বিলিয়ন সামথিং এরকম। তার মানে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে আহ, এটা তো একটা একটা নেগেটিভ নাম্বারও তো একটা পূর্ণ সংখ্যা হতে পারে, রাইট। -10 কি, এটা একটা ইন্টিজার নাম্বার। সো দ্যাট মিনস একটা ইন্টিজারের মধ্যে কিন্তু আমাদের পজিটিভ 2.5 বিলিয়নের মতো এবং নেগেটিভ 2.5 বিলিয়নের মতো নাম্বার সাপোর্ট করবে। সো দ্যাটস দ্য থিং, আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইন্টিজার টাইপের সাইজ হচ্ছে 4 বাইটস,
এবং ফ্লটের জন্য সেম 4 বাইটস। সো একটু আগে আমি বলতেছিলাম যে ফ্লট এবং ডবল দুইটা একই ধরনের। ফ্লটের মধ্যে কি, ফ্লটের মধ্যে পূর্ণ সংখ্যা সাপোর্ট করে, আবার ভগ্নাংশ সংখ্যাও সাপোর্ট করে। ডবলের মধ্যেও হুবহু তাই, কিন্তু এদের পার্থক্যটা হচ্ছে এদের সাইজে। ফ্লটের ডাবল হচ্ছে ডাবল, সো দ্যাট মিনস এই ডাবলকে আমরা বলতে পারি, সাপোজ ডাবল ইজ ইকুয়াল টু ফ্লট ইন্টু 2 ইন টার্মস অফ সাইজ, সাইজের সাপেক্ষে, ঠিক আছে, অন্য কিছু না, কিন্তু সাইজের সাপেক্ষে ডাবল হচ্ছে, সাইজ হচ্ছে ফ্লটের ডাবল। তাহলে তোমরাই বলে দাও যে ডবল টাইপের একটা ভেরিয়েবলের সাইজ কত বাইট, তোমরাই বলো। তোমরাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা, এবং বলো যে ডবল ডবল টাইপ দিয়ে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটার সাইজ কতটুকু হবে। এই তো কাউসার হোসাইন সোহেল ব্যাপারী, সঠিক উত্তর। তার মানে এটা 8 বাইটস হবে অথবা 64 বিটস হবে, ঠিক আছে, 8 বাইটস। তো ক্যারেক্টারে আসি, ক্যারেক্টার হচ্ছে ওয়ান অনলি ওয়ান বাইট। ওয়ান বাইট মানে কত, 8টা বিট। তো 8টা বিট মানে কত, এখানে কয়টা নাম্বার হবে, 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256 না? তো মনে করো 256 ধরনের ক্যারেক্টার এই মানে এই টাইপের ভেরিয়েবলে সাপোর্ট করবে। ধরো 1 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত, এখানে কি 10টা। আবার অনেকগুলা স্পেশাল সাইন আছে, স্মলার কেস এই লেটার আছে এ থেকে জেড পর্যন্ত। তারপরে আবার আপার কেস আছে, লোয়ার কেস, আপার কেস। তো এইভাবে এরকম কি 256 ধরনের ক্যারেক্টার কি সাপোর্ট করবে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবলে। তো আমরা একটু সামারি করি যে আমরা এই মুহূর্তে কিন্তু সাইজটাকে শিখে গেলাম, এবং কোন টাইপের ডেটা কি ধরনের, মানে কোন টাইপের ভেরিয়েবল কি ধরনের ডেটা স্টোর করতে পারে সেটাও শিখে গেলাম। তো প্রথমত এখানে আমাদেরকে জানতে হবে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল পূর্ণ সংখ্যা স্টোর করতে পারে। ফ্লট হচ্ছে কি, ফ্লটে হচ্ছে একটা ইন্টিজারও থাকতে পারবে, আবার কি একটা ভগ্নাংশ নাম্বারও থাকতে পারবে। এবং ডবল আর ফ্লট কি দুইটা একই জিনিস, খালি ফ্লটের থেকে ডবলের সাইজ বড়। ফ্লট আর ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট করে, এবং ডবল হচ্ছে তাদের ডবল, দ্যাট মিনস 8 বাইট। আর ক্যারেক্টার হচ্ছে অনলি 1 বাইট, ঠিক আছে। তো আই হোপ এই পর্যন্ত তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর যদি মুখস্থ না হয়ে যায় আরেকবার একটু পড়ো, মুখস্থ হয়ে যাবে। খুবই সহজ জিনিস। ইন্টিজার এবং ফ্লট এটা কি 4 বাইট 4 বাইট করে, ডবল হচ্ছে ডাবল 8 বাইট করে, আর ক্যারেক্টার হচ্ছে অনলি 1 বাইট। আচ্ছা, সারাফি বলতেছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার সারাফি, ধন্যবাদ। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। ওকে, সো এবার আমরা একটু জানবো যে ফরম্যাট স্পেসিফায়ার, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটার পরেই কিন্তু আমরা ল্যাব করা শুরু করব, এবং আশা করি তোমরাও আমার সাথে ল্যাবে পার্টিসিপেট করবে এবং বাসায়ও প্র্যাকটিস করবে। খুবই মজার জিনিস আসলে এগুলা। ফরম্যাট স্পেসিফায়ার, তো আসলে ফরম্যাট স্পেসিফায়ারটা কেন লাগে, বা এটা এটা আসলে কি দরকার, জিনিসটার দরকারটা কি। তা আমরা একটু আগে লিখতেছিলাম %d, %f, এই ধরনের লেখা লিখতেছিলাম না? তো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ওগুলা। তা আমি বলতেছি ব্যাপারটা, আগে একটু বোঝার চেষ্টা করি সিম্পলি, তারপরে তো আমি হ্যান্ড হ্যান্ড নোটসে দিয়েই দিব কোনটা কিভাবে পড়তে হবে, কোনটা ডেফিনিশন কি। তো এখন একটু বোঝার চেষ্টা করি আমরা, যে সাপোজ আমরা একটা প্রোগ্রাম লিখতেছি। তো আমি রাইট সাইডে ছোট করে একটা প্রোগ্রাম লিখি গ্রিন কালার দিয়ে। সো প্রথমে আমি একটা হেডার ফাইল ইনক্লুড করতেছি, CLUD, ইনক্লুড stdio.h, হেডার ফাইল ইনক্লুড করে ফেললাম। তারপরে আমি আমার মেইন ফাংশন দিচ্ছি উইথ রিটার্ন টাইপ ইন্ট। সো ইন্টিজার মেইন, দ্যাট মিনস আমার এই মেইন ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে এটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো এখানে আমি লিখে দিচ্ছি রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তো এটার মধ্যে আমি এখন একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এক্স, এক্স ইকুয়াল টু আমি দিচ্ছি 5। তাহলে এই 5টা যদি আমি আউটপুটে প্রদর্শন করতে চাই,
এই 5টা যদি আমি প্রিন্টএফ এর সাহায্যে ছাপাতে চাই তাহলে আমাদের কি লাগবে? আমাদের এই টাইপটা কোন ফরম্যাটে, কোন ধরনের টাইপ, এটা কি স্পেসিফাই করতে হবে না? এটা দেখা বলতে হবে না? তো ব্যাপারটা আসলে কিভাবে করা যেতে পারে? সাপোজ আমি কি লিখতে পারি, প্রিন্ট, কিছু ছাপানোর জন্য আমরা কি করি, প্রিন্টএফ লিখি। সো প্রিন্টএফ লিখে, যেহেতু প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন এবং এই প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটা কোন হেডার ফাইল বিলং করে, stdio.h, এবং এই লাইব্রেরি ফাংশনটার জন্য আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন ডবল কোটেশনের মধ্যে আমরা কি ছাপাবো, এক্স এর ভ্যালু ছাপাবো। তো এক্স এর ভ্যালুটাকে ছাপানোর জন্য আমাদের দেখতে হবে এক্স এর টাইপটা কি। এক্স এর টাইপটা হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার টাইপের স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। এমন একটা স্পেসিফায়ার ব্যবহার করতে হবে যেটা বুঝাবে কি, যে এই যে ডেটাটা এখানে আসবে এই ডেটাটা ইন্টিজার টাইপের হবে। তো দ্যাট মিনস ইন্টিজার টাইপের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। সো পার্সেন্ট ডি দিয়ে আমি এখানে একটা কমা দিব, আমি একটু অন্য কালার ব্যবহার করি। এখানে এই সিম্বল গুলা কিন্তু খুবই সেন্সিটিভ, প্রত্যেকটাই দিতে হবে। সো রেড কালার দিয়ে আমি কমা দিলাম, তারপরে আবার কমার পরে আমি যখনই লিখবো এক্স, তার মানে এক্স এর মধ্যে যে ভ্যালুটা এখানে আসবে এবং আউটপুটে আমরা এভাবে দেখতে পারবো। সো এই প্রোগ্রামের আউটপুট হবে কি 5। সো এই প্রোগ্রামের আউটপুট হবে কি 5, কারণ এক্স এর মধ্যে আমরা 5 অ্যাসাইন করছিলাম। তো তারপরে এই প্রোগ্রামটাকে রান করছি, সো প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে একটা স্পেসিফায়ার দেখা যাচ্ছে পার্সেন্ট ডি। সো এই ডি এর মধ্যে এক্স এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে, তো আউটপুটে চলে আসছে কি 5। আচ্ছা, এখন এই পার্সেন্ট ডি কোনটা কখন ব্যবহার করো, এটা কিভাবে কি করবো, এটা কিভাবে জানবো? তো এটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। মনে করো ব্লু কালারটা দিয়ে এখানে আমি টাইপ গুলা লিখে দিই, টাইপের কিওয়ার্ড গুলা। সো আমরা কয়টা টাইপ শিখছি, 4টা। সো ইন্টিজার একটা শিখছি, ফ্লট একটা শিখছি, ডবল একটা শিখছি, আর শিখছি হচ্ছে ক্যারেক্টার। এগুলা কি, এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড গুলার জন্য আমাদের কখন কোন টাইপটা হবে সেটা এখন আমরা দেখব। তো আমি এখন লিখি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভ্যালুটাকে ছাপাইতে গেলে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি, এখানে ডি কেন বসতেছে আমি বলতেছি। ফ্লটের জন্য কি হবে, পার্সেন্ট এফ, ফ্লটের জন্য হবে পার্সেন্ট এফ। ডবলের জন্য কি হবে, পার্সেন্ট এল এফ। ক্যারেক্টারের জন্য হবে কি পার্সেন্ট সি। এখন তোমাদের প্রথম প্রশ্নটা আসতে পারে, ভাই এই জিনিসটা কি আমাদের মুখস্থ করে ফেলতে হবে? আমি বলবো এই জিনিসটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে না, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। সো এটা কেন মুখস্থ করবা না বলতেছি, কারণ এটা মুখস্থ করা লাগবে না, এটা এমনি তোমার মনে থাকবে। আমি বলে দিই কোন জিনিসটা কেন আসছে, তাহলে তোমাদের কি এমনি জিনিসটা কি মনে থাকবে। সো ব্যাপারটা হচ্ছে কি, এই যে ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, এবং ইন্টিজার কিওয়ার্ডটা দিয়ে আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলটা যেই ধরনের মান স্টোর করবে সেই ধরনের মানকে প্রদর্শন করতে বা ইনপুট নিতে আমার লাগবে কি ইন্টিজার টাইপের স্পেসিফায়ার। এবং আমি এখানে বলতেছি ইন্টিজার টাইপের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। তো এটা তো বোঝা গেছে যে স্পেসিফায়ারটা কেন লাগবে। তো এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পারতেছি যে ফ্লটও হচ্ছে একটা কিওয়ার্ড, ক্যারেক্টার হচ্ছে একটা কিওয়ার্ড। সো এই দুইটা দেখে কিন্তু আমরা এমনি বুঝতে পারতেছি যে ফ্লট এবং ক্যারেক্টার, এই দুইটা যেই লেটার দিয়ে শুরু হয়েছে, তার মানে ফ্লট কি দিয়ে শুরু হয়েছে, এফ দিয়ে। তো এই জন্য কি এদের স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্ট এফ। ক্যারেক্টার শুরু হয়েছে সি দিয়ে, এটার স্পেসিফায়ার কি পার্সেন্ট সি। তাহলে এবার তোমাদের প্রশ্ন আসবে যে ঠিক আছে ভাই, ফ্লট আর ক্যারেক্টার তো মনে রাখা খুবই সহজ, ফ্লটের জন্য পার্সেন্ট এফ হবে, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি হবে। তাহলে ইন্টিজারের জন্য কেন পার্সেন্ট ডি, ডবলের জন্য কেন পার্সেন্ট এল এফ? দেখো ইন্টিজার, হ্যাঁ, আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলি সেখানেও তো দুইটা এলিমেন্ট থাকে, 0 এবং 1। সো সেখানে জিরোটাও কি একটা পূর্ণ সংখ্যা হতে পারে, ওয়ানটাও কি একটা পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু এই যে ইন্টিজার টাইপের যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তুমি যে পূর্ণ সংখ্যাটা ইনপুট দিবা সে পূর্ণ সংখ্যাটা কি অবশ্যই ডেসিমাল পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এই ডি স্ট্যান্ডস ফর ডেসিমাল। ঠিক আছে, ডেসিমাল ইন্টিজার নাম্বার। ঠিক আছে, মাথায় রাখতে হবে কি
ডেসিমাল ইন্টিজার নাম্বার হতে হবে। এখন তুমি যদি হেক্সাডেসিমাল নাম্বার ইনপুট দাও, x সমান সমান যদি লেখো ab 7ab, তাহলে কিন্তু হবে না, ডেসিমাল ইন্টিজার নাম্বার হইতে হবে। আর কোন একটা সংখ্যাকে আমরা ডেসিমাল কখন বলতে পারবো সংখ্যা পদ্ধতিকে, যদি ওইটার বেস 10 থাকে। বেস 10 থাকা মানে কি, ওইটার মধ্যে 10টা অঙ্ক থাকবে। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। তাহলে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে তুমি যে সংখ্যাটা রাখবা সেটা অবশ্যই একটা ডেসিমাল ইন্টিজার নাম্বার হইতে হবে। এটা কিন্তু হেক্সাডেসিমাল ইন্টিজার নাম্বার হলে হবে না, বা অন্য কোনো সংখ্যা পদ্ধতি নাম্বার হলে হবে না। সো আই হোপ এটা থেকে আমরা বুঝতে পারতেছি ইন্টিজার টাইপের জন্য কোন স্পেসিফায়ার ব্যবহার করব, %d, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখানে জটিল করার কোনো কারণ নেই। এবার আসো হচ্ছে ডবল। ডবলে কেন এলএফ হলো? আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে আমাদের ফ্লট এবং ডবল দুইটা হচ্ছে কি একই ধরনের ফাংশনালিটি আমাদেরকে প্রোভাইড করে। ফ্লট এবং ডবল দুইটার মধ্যে কি পূর্ণ সংখ্যাও রাখা যায়, আবার কি একটা দশমিক ভগ্নাংশ সংখ্যাও কিন্তু রাখা যায়। বাট এদের পার্থক্যটা কোথায়? এদের পার্থক্য হচ্ছে সাইজে। ঠিক আছে, এদের পার্থক্য হচ্ছে সাইজে। এই কারণেই দেখো এদের স্পেসিফায়ার থেকেও বোঝা যাচ্ছে যে এদের পার্থক্য সাইজে। এখানে এলটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সরি ওকে, এলটা দিয়ে আমরা মনে রাখতে পারি, এল হচ্ছে ধরো কি লং, মানে কি লম্বা বা লার্জ, লার্জ, আর এফ দিয়ে কি ফ্লট। তো ফ্লট এবং ডবল একই, কিন্তু ডবলটাকে আমরা বলতেছি কি লং অথবা লার্জ ফ্লট, কারণ এটার কি সাইজটা অনেক বেশি। আমরা দেখি আগের পেজটা, দেখো এই ফ্লটের সাইজ ছিল কত, 4 বাইটস, আর ডবলের সাইজ ছিল কত, 8 বাইটস। তো ব্যাপারটা বোঝা গেছে। তো এই জন্যই এটার স্পেসিফায়ারটা হচ্ছে কি এল এফ, যেখানে এল দিয়ে আমরা মনে রাখতে পারি কি লং অথবা লার্জ, এফ দিয়ে মনে রাখতে পারি কি ফ্লট। তাহলে কি এই জিনিসটা মুখস্থ করার দরকার আছে? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত যারা যারা বুঝছো আমরা কি প্লিজ একটু জানাই যে কতটুকু শিখলাম, কতটুকু বুঝলাম। আচ্ছা, সুহাদা আক্তার কিন্তু লিখে দিছে, অনেক ধন্যবাদ সুহাদা তোমাকে। আচ্ছা ইমতিয়াজ, তুমি বুঝতে পারোনি ভাইয়া, এখানে আমরা এই যে ফরম্যাট স্পেসিফায়ার শিখতেছি, তো এইখানে আমরা বলতেছিলাম যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের জন্য, এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য বা এই ভেরিয়েবলে ওই টাইপের ভ্যালু মানে ইনপুট নেওয়ার জন্য আমাদের ওই টাইপের স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। যেমন ইন্টিজারের জন্য কি %d, ফ্লটের জন্য কি %f, ডবলের জন্য lf, এবং ক্যারেক্টারের জন্য c। এবং ইন্টিজারের জন্য কেন d? কারণ d স্ট্যান্ডস ফর ডেসিমাল, মনে রাখতে হবে ডেসিমাল ইন্টিজার নাম্বার হতে হবে। আর ফ্লটের জন্য কি %f, f তো fই, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্ট করতেছে, ক্যারেক্টারের জন্য c তো ce, আর ডবলের জন্য lf মানে লং ফ্লট। আচ্ছা আমি একটু পড়ে নেই কি অবস্থা। আচ্ছা স্বপন দাস বুঝে গেছে। আচ্ছা, এস ডি রাহুল ক্লিয়ার, ওকে। মোহাম্মদ আবিদ ভাইয়া আবার একটু রিপিট করেন। আবিদ, তুমি কোনো চিন্তা করো না, তোমার যদি মনে হয় এটা একটা স্ক্রিনশট রাখতে পারো, আমরা যখন প্র্যাকটিক্যাল করব পুরা জিনিস একদম গ্লাসের মতো ক্লিয়ার হয়ে যায়, একদম ক্রিস্টাল, মানে একদম তুমি দেখতে পারবা স্বচ্ছ। ঠিক আছে, তো আমরা ল্যাবে চলে যাব। এই পর্যন্ত তোমরা আশা করি যতটুকু বুঝছো, ল্যাবে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সারাফি আলহামদুলিল্লাহ ডান, থ্যাংক ইউ সারাফি। প্রজ্ঞা, আচ্ছা টোটালটা আরেকবার রিপিট করলে ভালো হয়, সামারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সামারি করতেছি। আচ্ছা, বাট ম্যাক্সিমাম তোমরা যারা মনোযোগ দিয়ে করছো ওরা বুঝছো তো না? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ অল। আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, প্লিজ মাইন্ড করো না, দেখো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, কিন্তু যখন মানে ক্লাসটা করাই বা যখন ধরো লেকচার গুলো দেই, তখন কিন্তু কমেন্টটা যদি একটু কম করে ক্লাসটায় মনোযোগ দাও, তারপরে আমি যখন কমেন্ট করতে বলবো তখনই তোমরা অনেক কমেন্টস করতে পারবে, রাইট? তো দ্যাট মিনস নর্মাল সময় কমেন্ট করা দরকার নেই, বা নর্মাল সময় কি খুবই মনোযোগ দিবা, ওকে? কারণ তুমি যদি এই ক্লাসটায় মনোযোগ দাও, ক্লাসটা কিন্তু তোমাকে দ্বিতীয়বার দেখতে হচ্ছে না, একেবারে মাথায় ঢুকে যাচ্ছে। আর মনোযোগ না দিলে কিন্তু পরে তোমার আবার কি সময় নিয়ে দেখতে হচ্ছে, তো তোমারই লাভ। আচ্ছা, ওকে, তাহলে আমি এক ফার্স্টের থেকে একটু সামারি করি। এই পর্যন্ত আমরা প্রথমে জানছি হচ্ছে ভেরিয়েবল কি, ওই বোর্ডটা ইরেজ হয়ে গেছে, ওটা তোমাদের আবার দেখতে হবে। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, আমরা বুঝি। তো ভেরিয়েবল হচ্ছে
সেই জিনিসটা যেটা কি কনস্ট্যান্ট না, এটার মধ্যে একটা ভ্যালু থাকবে, বাট এই ভ্যালুটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, মানে এটা ভ্যারি করতে পারে। তারপরে আমরা জানছি কতগুলা টাইপ, ডেটা টাইপ, কি কি টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে টাইপ শিখছি কি কি, আমরা এখানে টাইপ শিখছি ইন্টিজার, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ, মানে আগে থেকে বানানো টাইপ, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লট, ডবল, ক্যারেক্টার। সো ইন্টিজার দিয়ে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে, ইন্টিজার না যে কোনো টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ওই টাইপের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ওই কিওয়ার্ডটা লেখার পরে ভেরিয়েবলের নামটা দিতে হবে। যেমন এখানে আমি লিখছি ইন্টিজার এক্স, তারপর স্টেটমেন্ট শেষ করছি কি কলন দিয়ে, সেমিকলন দিয়ে। সো ফ্লটের জন্য একই, ফ্লটের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ডবলের জন্য ডবলের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ক্যারেক্টারের জন্য ক্যারেক্টারের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। সো ইন্টিজারের ক্ষেত্রে আইএনটি, আর ক্যারেক্টারের ক্ষেত্রে সিএইচএআর, চার অথবা কার। আর ফ্লট এবং ডবলের জন্য ফ্লট এবং ডবলই হবে তাদের কিওয়ার্ড, কিন্তু সবগুলা কি লোয়ার কেস। হ্যাঁ, আর সাইজটা বলেছিলাম যে ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইটস এবং ফ্লটের জন্য 4 বাইটস, আর ডবলের জন্য ডবল আর ফ্লট কি একই ধরনের ডেটা স্টোর করতে পারে, খালি এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সাইজের। তো ডবলের সাইজ হচ্ছে কি ডাবল, এই জন্য 8 বাইটস, এবং ক্যারেক্টার হচ্ছে অনলি 1 বাইটস। তারপরে আমরা দেখেছি কি স্পেসিফাইড, স্পেসিফাইডটা আমরা কেন দেখছি। সো সাপোজ আমরা যদি একটা প্রোগ্রাম তৈরি করি, দেখো আমার রাইট সাইডে দেখা যাচ্ছে, এই যে রাইট সাইড আমরা যদি একটা প্রোগ্রাম তৈরি করি, প্রোগ্রাম তৈরি করলে আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল x ইজ ইকুয়াল টু 5। তো এখন এই এক্স এর ভিতরে থাকা মানটাকে ছাপানোর জন্য আমাদের কি করতে হবে, এক্স কোন টাইপের, ইন্টিজার টাইপের, তাহলে ইন্টিজার টাইপের একটা স্পেসিফায়ার আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং ওই স্পেসিফায়ারটা ব্যবহার করে কোটেশনের পরে কমা দিয়ে এক্সটাকে মেনশন করে দিতে হবে, তাহলে এক্স এর ভ্যালুটা কি এখানে চলে আসবে। তো এই প্রোগ্রামের আউটপুট হবে কি, এই প্রোগ্রামের আউটপুট হবে 5, কারণ যেহেতু এক্স এর মান হচ্ছে 5। তো একইভাবে যদি আমি এক্স এর মানটা যদি আমি 5 না দিয়ে যদি আমি এখানে 10 দিতাম, সরি, যদি আমি এখানে 10 দিতাম, তাহলে এই সেম প্রোগ্রামটা রান করলে কি কিন্তু আউটপুটে 10 চলে আসতো, কারণ এক্স এর ভিতরে আছে কত 10। তো 10ই কি এখানে চলে আসতো, আউটপুট হয়ে যেত 10। তো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো তোমাদের আর কোনো চিন্তার কারণই নেই, প্র্যাকটিক্যাল এখন দেখলে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব, এবং আমরা গত ক্লাসে যারা উপলব্ধি করতে পারো নাই যে আমরা কতটুকু শিখছি, সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ উপলব্ধি করতে পারবা যে আমরা আসলে অনেক কিছু শিখছি কিন্তু আমরা বুঝতেছি না। ঠিক আছে, কারণ আমরা কোনো কিছু ডেফিনিশন শিখিনি, আমরা জিনিসগুলোকে বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে আমি আমার ট্যাব থেকে আমার এই স্ক্রিন শেয়ারটা অফ করে দিব, আর হচ্ছে ল্যাপটপ থেকে শেয়ার দিব। ওকে, তো কিভাবে অফ করব, হ্যাঁ স্টপ শেয়ারিং। আচ্ছা, তো এখান থেকে অফ হয়ে গেছে, আমি এটা থেকে বের হয়ে যাই। কিবোর্ডটাকে নিয়ে আসি। সো আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, হ্যাঁ এখন আসছে লাইভে আমাদের। তো দেখো, তোমাদের জন্য আমি আগে থেকেই একটা ইয়ে তৈরি করে রাখছি, এই যে ফাইল ওপেন করে রাখছি। তারপরে যারা কোডবক্স ইউজ করতেছো, জানো না যে কিভাবে ফাইল ওপেন করতে হবে, ওরা কিন্তু এভাবে এই যে ফাইলে ক্লিক করে এভাবে নিউ দিয়ে এভাবে ফাইল তৈরি করে এই ডট সি দিয়ে সেভ করতে পারো, অথবা সিম্পলি কন্ট্রোল শিফট এন চাপ দিবা, নতুন একটা পৃষ্ঠা ওপেন হয়ে যাবে, কন্ট্রোল এস চাপ দিবা, এভাবে ডেস্কটপে একটা ফাইল সেভ করে দিবা। সাপোজ এখানে একটা ফাইল সেভ করি আমার নাম দিয়ে slurry.c, এভাবেও ফাইল ওপেন করতে পারবা। আর যারা মনে করো কোড ব্লকস চালাও না, অনলাইনে করবা, ওদের জন্য তো আরো সহজ। এখানে যদি লেখো সি কম্পাইলার, অসংখ্য চলে আসবে, যেমন এই যে এটাতে আমরা করছিলাম মনে হয়, দেখছিলাম সম্ভবত। সেটাতে যদি আমি যাই, এই যে চলে আসছে, এই যে একটা স্যাম্পল কোডও দেয়া আছে। তো এখানে যদি আমি লিখি হাই, তারপর যদি আমি এটাকে যদি রান করি, আচ্ছা একটু
এই যে চলে আসছে। সো এখানেও কিন্তু তোমরা করতে পারবা। সো এই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন, কোনো প্রকার সফটওয়্যার কিছু ইনস্টল করতে হবে না, ডিরেক্টলি জাস্ট প্লাগ এন্ড প্লে টাইপের। তো এখন আমি কোড ব্লকসটা যেহেতু আমার পছন্দ, আমি কোড ব্লকসে করব। বাট এটার মানে ব্যাপারটা এরকম না যে কোনো একটা পার্টিকুলার ইয়েতে করতে হবে, তুমি যে কোনোখানেই কিন্তু করতে পারো। তো এখন একটু আগে আমরা কি শিখছি? আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখছি, ভেরিয়েবলের টাইপ শিখছি, এই ব্যাপারগুলো শিখছি। তো এখন মেইনলি আমরা ফোকাস করব হচ্ছে কোথায়, যে কিভাবে আমরা ভেরিয়েবল গুলাকে ব্যবহার করব। তো একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে? তার আগে আমি একটু স্পেসিফায়ারের ব্যাপারগুলো লিখে নিই। তো আমি যদি দুইটা স্ল্যাশ দিই, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল লাইন কমেন্ট। আর আমি যদি এরকম মানে মাল্টি লাইন কমেন্ট করতে চাই, তখন আমাকে কি করতে হবে? একটা স্ল্যাশ দিতে হবে, দেন একটা স্টার দিতে হবে, তারপরে এটা দিয়ে আবার এটাকে ক্লোজ করতে হবে ব্র্যাকেটের মতো, নাহলে কিন্তু পুরা জিনিসটাই কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে, সেটা আমরা চাই না। তো এই যে শুরু করলাম, ক্লোজ করলাম। সো সিঙ্গেল লাইনটা কেটে আমি এখানে লিখে দিই আমাদের আজকের ক্লাসের অংশ। সেটা হচ্ছে আমরা প্রথমে কি শিখছি? প্রথমে আমরা শিখছি হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলের জন্য আমাদের কি টাইপস আছে? তো এটা আসলে ভেরিয়েবল না, এটা কি ডেটা টাইপ। সো ডেটা টাইপ। তো যেমন ইন্টিজারের জন্য আমরা কি শিখছি? ইন্টিজারের জন্য আমাদের স্পেসিফায়ার ছিল %d। একইভাবে ফ্লটের জন্য কি ছিল? %f। একইভাবে ডবলের জন্য কি ছিল? এটা লিখে নিচ্ছি যেন তোমাদের অসুবিধা না হয় বুঝতে। তো একইভাবে ক্যারেক্টারের জন্য কি ছিল? %c। সো এখন আমি এটাকে জাস্ট লিখে রাখলাম, কারণ এটা আমরা এখন ব্যবহার করব। তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য সেটা টাইপ ব্যবহার করতে হয়। সো আমি ইন্টিজার টাইপ লিখতেছি, ইন্টিজার। সাপোজ একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি কি? আইসিটি। যে কোনো নাম দিতে পারি কিন্তু। তো আইসিটি দেওয়ার পরে আমি আইসিটির মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, আইসিটি ইজ ইকুয়াল টু 10। সো এবার এই আইসিটির ভ্যালু ছাপাবো। সো প্রিন্টএফটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে কোনো কথা লিখতে পারি, চাইলে কিছু নাও লিখতে পারি। সো কিছু যদি না লিখি, সো এই দিয়ে দিলাম। আচ্ছা আমি একটু রিটার্ন 0 নিয়ে নিই, কারণ যেহেতু আমার ইন্টিজার মানে মেইন ফাংশনের টাইপ হচ্ছে কি, রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, তাই আমি রিটার্ন 0টা নিয়ে নিলাম। তো এখন আমি যদি এটাকে ছাপাতে চাই, আমার কি করতে হবে? কমা দিয়ে বলে দিতে হবে আমি কোন ভেরিয়েবলের মানে ভ্যালুটাকে স্পেসিফাই করতেছি। আমি কি আইসিটি কে করতেছি। সো আইসিটি টাইপ হচ্ছে ইন্টিজার, এই কারণেই কি আমি %d ব্যবহার করছি। হ্যাঁ, যেমন ইন্টিজারের জন্য কি %d। তো এখন এই প্রোগ্রামটাকে আমি রান করি। আচ্ছা এখানে একটা ভুল বলতেছে, এরর। আচ্ছা এখানে কেন ভুলটা বলতেছে? বিল্ড ফেইল্ড। আচ্ছা আমি আবার বিল্ড করি। আচ্ছা এটা সম্ভবত আমাদের ফাইলটা প্রবলেম। আচ্ছা একটা সিম্পল লিখে দেখি আগে। জাস্ট 1 সেকেন্ড, আমরা একটু প্ল্যাটফর্মটা ঠিক করে নিই। সো রিটার্ন 0। হ্যালো। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। এটার বিল্ড সাকসেসফুল হয়েছে। তো এটাকে যদি রান করি, আচ্ছা হ্যালো চলে আসছে। তো এবার আমরা দেখি আগেরটা আসলে কেন ভুল হয়েছে। আগেরটায় তো সবকিছু ঠিকই ছিল। আচ্ছা আমি এই জিনিসটাকে কেটে নিয়ে আসি, তাহলে এই জিনিসটাই আমি আমার এই ফাইলটায় রান করি। তো এখন এটাকে রান করি। এই যে আইসিটির ভ্যালুটা কিন্তু আউটপুটে চলে আসছে। তো ওই ফাইলটা হয়তো ক্রিয়েট করাটা প্রপারলি হয়নি, বা কোনো একটা প্রবলেম ছিল, অথবা কোড ব্লকসটা আমার প্রবলেম করতেছে, হোয়াট এভার। বাট আমাদের প্রোগ্রামে কিন্তু কোনো ভুল নেই। তো আমরা কি করছি এখানে? বেসিক্যালি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিছি, যেটার নাম আমি দিছি কি? আইসিটি। এবং এই আইসিটির মধ্যে পরের লাইনে আমি কি করলাম? 10 অ্যাসাইন করলাম। ঠিক আছে, কি করলাম? ভ্যালু অ্যাসাইন করলাম। এবং তারপরে কি করলাম? আমি এই ভ্যালুটাকে ছাপানোর জন্য ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য
স্পেসিফায়ার %d ব্যবহার করলাম এবং কমা দিয়ে কি ওই আইসিটি বলে দিলাম যে আইসিটি, এবং আইসিটির ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইন্টিজার টাইপের, তো আইসিটির ভ্যালুটা এখানে চলে আসছে আর আমরা কিন্তু এরকম একটা আউটপুট দেখতে পাই। হ্যাঁ, তো আগের কমেন্টও আমরা নিয়ে আসি এখানে, তাহলে এখানে স্পেসিফায়ারটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই % দিয়ে আমরা যে শুধু ভ্যালুটাই প্রিন্ট করতে পারবো তা না, আমরা কিন্তু এখানে লিখতে পারি, আমরা কিন্তু যে কোনো কথা লিখতে পারি। সাপোজ আমি যদি লিখি ভ্যালু অফ আইসিটি ইজ, তারপরে যদি ইকুয়াল টু দেই, তারপরে যদি আমি এটাকে ছাপাই কি হবে, পুরানোটাকে কেটে দেই, পুরানোটাকে কেটে আমি রান করি, ঠিক যেভাবে লিখেছিলাম সেভাবেই কিন্তু চলে আসছে ভ্যালু অফ আইসিটি ইজ 10। ওকে, সো ভ্যালু অফ আইসিটি 10 চলে আসছে। এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই এখানে আইসিটি কমা এক্স কমা ওয়াই, তো তারপরে যদি আমি লিখি যে এক্স সমান সমান 5, ওয়াই সমান সমান 10, 10 না, ওয়াই সমান সমান দিই সাপোজ 20, সো আরো দুইটা ভেরিয়েবল কিন্তু আমরা দিয়ে দিলাম, তো ডিক্লেয়ারও করে ফেললাম। তো এখন আমি লিখতেছি দ্য ভ্যালু অফ আইসিটি ইজ %d, বাট এখানে আমি আইসিটির জায়গায় লিখে দিচ্ছি কি এক্স। আমি লিখতেছি ভ্যালু অফ আইসিটি ইজ ইকুয়াল টু %d, বাট এখানে আমি অ্যাড্রেসটা দিচ্ছি কার, এক্স এর। সো তার মানে এই লাইনটার মানে এক্স এর ভ্যালুটা এখানে প্রবেশ করবে, এক্স এর ভ্যালুটা এই % d এর এখানে চলে আসবে। তাহলে আমি এটার আউটপুটটা দেখি। সো দেখো এবার কিন্তু আসছে ভ্যালু অফ আইসিটি হচ্ছে 5। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে আমরা কি লিখতেছি এটা আসলে আমাদের প্রোগ্রামের বা আমাদের কম্পাইলারের কোনো কনসার্ন না। এটা আমাদের কনসার্ন যে আমরা প্রিন্টএফ এর ভিতরে কোন লেখাটা টাইপ করব। কিন্তু প্রোগ্রাম শুধু কি বুঝে, আমরা যেটার অ্যাড্রেস দিচ্ছি সেটার ভ্যালুটাকে ছাপাইতে হবে। সো দ্যাটস দ্য থিং। তো এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা যদি একই সাথে দুইটা ভ্যালু ছাপাতে চাই তাহলে কি করব? তো সাপোজ এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমি একই সাথে ছাপাতে চাই। আমি এখন আইসিটিটাকে কেটে দিই, এক্স এবং ওয়াই আছে আমাদের কাছে, তো এইখানে আমি এই পুরো প্রিন্ট স্টেটমেন্টটা নতুন করে লিখি। তো সাপোজ আমি এখানে লিখতেছি ভ্যালু অফ এক্স ইজ %d and ভ্যালু অফ ওয়াই ইজ %d। সো এবার আমি কমা দিয়ে লিখতেছি এক্স কমা ওয়াই। তো এখন ব্যাপারটা খেয়াল করো খুবই মনোযোগ সহকারে, সেটা হচ্ছে যে এই যে আমার এখানে স্পেসিফায়ার কয়টা, দুইটা, %d আবার %d, এবং এই কোটেশনের পরে কমার পরে আমি কয়টা ভেরিয়েবলের নাম উল্লেখ করছি, দুইটা, প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। সো দ্যাট মিনস এই যে প্রথম এক্সটা এইটা প্রথম স্পেসিফায়ারকে ধরবে, দ্বিতীয় এক্সটা দ্বিতীয় স্পেসিফায়ারকে ধরবে। তার মানে আমি দিছি কি এক্স কমা ওয়াই, আউটপুটটা একটু দেখে নিই আমরা, পুরানটা কেটে দেই, এবার আমরা আবার বিল্ড এন্ড রান করি। সো দেখো আউটপুটটা ভ্যালু অফ এক্স ইজ 5 and ভ্যালু অফ ওয়াই ইজ 20, ঠিক যেমনটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কিন্তু আমরা লিখছিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে দিই, এক্স সমান সমান যদি আমি দিই 50 এবং ওয়াই সমান সমান যদি আমি দিই 200, তারপরে যদি আমি আবার বিল্ড এন্ড রান করি, দেখো কি চমৎকার ভাবে পুরো ভ্যালুটা প্রিন্ট স্টেটমেন্টে বদলাই গেল না? ভ্যালু অফ এক্স ইজ 50 and ভ্যালু অফ ওয়াই ইজ 200। তো এই পর্যন্ত তোমরা বুঝতেছো কিনা স্পেসিফায়ার দিয়ে আমরা কি করি? প্লিজ একটু মেসেজ দাও তো, একটু কমেন্ট করো তো। আচ্ছা, এই পর্যন্ত যারা যারা বুঝছো একটু কমেন্ট করো তো। আচ্ছা, এক্স ওয়াই এর আগের প্যারাটা এই রিপিট করব, এইটা হচ্ছে কমেন্ট। এই যে আমি স্ল্যাশ এবং স্টার দিছি এইটা হচ্ছে পুরোটা কমেন্ট। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে এই জিনিসটা কম্পাইল হবে না, এটা আমাদের বুঝার জন্য।
লিখছি। যেমন আমি এখানে একটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি যে এখানে আমাদের কি আজকে চ্যাপ্টার 5, আজকে আমাদের কি লেকচার 6। তো এই জিনিসটা যেমন কি এই জিনিসটা আমরা দেখতে পারবো, বাট এই জিনিসটা কি কম্পাইল হবে না। তো এই কমেন্ট আমরা কেন করব, যেন আমাদের একটা প্রোগ্রাম শেষ করার পরে আমাদের অন্য কেউ যদি এই প্রোগ্রামটাকে ডেভেলপ করতে চায়, সেই জন্য বুঝে আমরা কোন লাইনে কি করছি। সাপোজ এই লাইনটার পরে আমি একটা ডবল স্ল্যাশ দিয়ে একটা কমেন্ট করতে পারি, যেখানে আমরা কি করছি, ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। এই লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। এই লাইনটা আমি কি করছি, এই লাইনটা আমি অ্যাসাইন কি করতেছি, ভ্যালু অ্যাসাইন করতেছি, অ্যাসাইনিং ভ্যালুস। এই লাইনটা আমি কি করতেছি, এই লাইনটা আমি প্রিন্ট করতেছি, প্রিন্টিং ভ্যালু। তো ব্যাপারটা হচ্ছে এই কমেন্ট গুলো আমরা করি কেন, বুঝার জন্য, যেন আমরা একটা বড় প্রোগ্রাম করলে পরবর্তীতে কি আমরা সেই কমেন্ট গুলা দেখে বুঝতে পারি কোন লাইনে আমরা কি করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহাদি হাসান বলতেছে একটু স্লো যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা মাহাদি, আমি স্লো যাচ্ছি ভাইয়া, প্লিজ কিছু মনে করো না, সরি বেশি দ্রুত যাওয়ার জন্য। আচ্ছা আমি এখন একদম নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা থেকে তোমাদেরকে আবার একটু বলি, যারা যারা দেখছিলা তারা তারা ক্লিয়ার হয়ে যাবে। তো মনে করো আমরা কি ভেরিয়েবল শিখছি না, সো এখন আমরা 4টা টাইপ শিখছি। সো আমরা 4টা টাইপের বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সাপোজ ভেরিয়েবলটার নাম দিতেছি এক্স কমা ওয়াই। তার মানে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার টাইপের, এক্স এবং ওয়াই। তো এখন আরেকটা ভেরিয়েবল আমরা নেই এফ এল ও এ টি, ফ্লট। ফ্লট টাইপের একটা ভেরিয়েবল নেই এ, দুইটা নেই এ কমা বি। তারপরে আমরা ডবল টাইপের দুইটা ভেরিয়েবল নেই, সাপোজ ডি1 কমা ডি2। কি কি নামে তুমি ভেরিয়েবল দিতে পারবা সেগুলো আমরা কিন্তু দেখব। তো আমরা ক্যারেক্টার টাইপের সাপোজ দুইটা ভেরিয়েবল নেই সি1 কমা সি2। তো এতটুক পর্যন্ত তো আমরা বুঝছি, রাইট? আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বিভিন্ন টাইপের। তো এখন আমরা যদি চাই এই লাইনেই ভেরিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো, রাইট? সাপোজ আমি দুইটা ইন্টিজার ভ্যালু যদি দিতে চাই, এক্স এর মধ্যে 2, ওয়াই এর মধ্যে 3। ফ্লটের মধ্যে যদি আমরা ভ্যালু দিতে চাই, সাপোজ একটার মধ্যে এর মধ্যে আমরা দিচ্ছি কত 5.2, এবং বি এর মধ্যে আমি দেই কত, বি এর মধ্যে আমি দেই হচ্ছে 1.3। সো ডবলের মধ্যে আমি একই কাজ করি, ডবলের মধ্যে আমি দেই 99.9, আর এই ডি2 এর মধ্যে আমি ভ্যালু দেই 100.5। ক্যারেক্টারের মধ্যে আমি দেই c1 ইজ ইকুয়াল টু বড় হাতের x, c2 ইজ ইকুয়াল টু আমি দেই কত, আমি দেই সাপোজ একটা সিম্বল প্লাস। তো এখন এই যে আমি বিভিন্ন টাইপের ভেরিয়েবলে বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করলাম, তো এখন আমি যদি এই ভ্যালুগুলা ছাপাইতে চাই তাহলে কি করতে হবে, আমি জাস্ট ইন্টিজারেরটা বলবো, তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব ফ্লটের জন্য কিভাবে ছাপাতে হবে। তো আমি ইন্টিজারেরটা বলি যে ইন্টিজারের এই দুইটা ভেরিয়েবল যে আমরা নিলাম এক্স এবং ওয়াই, এই দুইটার ভ্যালু যদি আমরা ছাপাতে চাই তাহলে কি করতে হবে, সাপোজ আমরা লিখতেছি কি, সাপোজ আমরা জাস্ট দুইটা ভ্যালু ছাপাবো। সো ভ্যালু অফ এক্স একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, দেওয়ার পরে যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল তাহলে আমাদেরকে দিতে হবে ইন্টিজার টাইপের স্পেসিফায়ার। তো স্পেসিফায়ার হচ্ছে %d এন্ড ভ্যালু অফ ওয়াই ইজ, ওয়াইটাও কি একটা ইন্টিজার টাইপের, তাহলে ওয়াইটা ছাপানোর জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা ইসটা কেটে ইকুয়াল দেই, এবার %d যেহেতু দুইটাই ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো এখন কমা দিয়ে আমাদেরকে প্রথম স্পেসিফায়ারের জন্য আমাদের এক্স এর ভ্যালুটা দিতে চাই আমরা, তাহলে দিতে হবে এক্স, আর দ্বিতীয় স্পেসিফায়ারের জন্য আমরা দিতে চাই ওয়াই, তাহলে এক্স
কমা ওয়াই। তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে এক্স এর মধ্যে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এই যে প্রথম স্পেসিফায়ারটা আছে এটার এখানে চলে আসবে। ওয়াই এর মধ্যে যেই ভ্যালুটা আছে অর্থাৎ 3, এই ভ্যালুটা এই যে দ্বিতীয় স্পেসিফায়ারে চলে আসবে যথাক্রম নিয়ম অনুযায়ী। তো এইটাকে আমি একটু প্রিন্ট করে দেখি তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে মেইন ফাংশন, তাহলে ইন্টিজার মেইন, তো এটা রিটার্নটা 0 দিয়ে নিই। তো এখন আমি এটাকে রান করি। হ্যাঁ, এই যে দেখো ঠিক যেমনটা প্রিন্টের মধ্যে দিয়েছি এমনটাই, ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু and value of y is equal 3। তো একই জিনিস আমি যদি x এর জায়গায় y নিয়ে আসি, y এর জায়গায় x নিয়ে আসি, তাহলে আউটপুট কি আসবে আমরা একটু দেখি। তাহলে আমার আউটপুট আসতেছে ভ্যালু অফ এক্স হচ্ছে 3, ভ্যালু অফ ওয়াই হচ্ছে 2, কিন্তু উপরে দেখো এক্স সমান সমান কিন্তু 2 দিয়েছিলাম, ওয়াই সমান সমান কিন্তু 3 দিয়েছিলাম। তাহলে উল্টা আসলো কেন? উল্টা আসে নাই, ঠিকই আসছে, কারণ আমরা প্রিন্টের ভিতরে কি লিখবো এটা তো আসলে আমাদের এই প্রোগ্রাম বা কম্পিউটার কেউই বুঝবে না, এটা তো একান্তই আমাদের ইচ্ছা আমরা কি লিখবো। কিন্তু সিস্টেমটা হচ্ছে প্রথম যে ভেরিয়েবলটা কমা দিয়ে দিব সেটা প্রথম স্পেসিফায়ারকে রিপ্লেস করবে, এই দ্বিতীয় যে ভেরিয়েবলটা আমরা কমা দিয়ে দিব সেটা দ্বিতীয় স্পেসিফায়ারকে রিপ্লেস করবে। তার মানে যথাক্রম নিয়ম অনুযায়ী, ঠিক আছে, কারেসপন্ডিংলি কি প্রথমটা প্রথম স্পেসিফায়ারকে ধরবে, দ্বিতীয়টা দ্বিতীয় স্পেসিফায়ারকে ধরবে। সো ধরা যাক এক্স এবং ওয়াই এই দুইটার জন্যই আমরা এক্স কমা এক্স দিলাম, তারপরে আমরা এটাকে রান করলাম। তাহলে দেখো ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 2 and ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2। সো দুই ক্ষেত্রেই যেহেতু আমরা এক্স কে মেনশন করেছি, সো দুইটা স্পেসিফায়ারে কি এক্স এর ভ্যালুটা চলে আসছে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত যদি ক্লিয়ার হও আমি এখন তোমাদেরকে একটা জিনিস করতে দিব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, আচ্ছা, ইমতিয়াজ বলতেছে হ্যাঁ। থ্যাংক ইউ ইমতিয়াজ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো প্লিজ। ওকে, ইউসুফ বলতেছে জি ভাইয়া। ওকে, নাফি বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, ফাতেমা আক্তার বুঝতে পারছে। ওকে, আচ্ছা, প্রজ্ঞা কর্মকার কিন্তু লিখে দিচ্ছে, কিন্তু প্রজ্ঞা তুমি প্রিন্টের পরে স্পেস দিয়ে এফ লিখছো, এটা না, এগুলো পুরোটা একসাথে কানেক্টেড। প্রিন্ট এফ এবং এই ব্র্যাকেট এগুলো কি কানেক্ট, মানে এফটা কিন্তু কানেক্টেড, প্রিন্টের থেকে এফটাকে আলাদা করতে পারবে না। আচ্ছা, রাজু ক্লিয়ার। ওকে, জয়া ক্লিয়ার। আচ্ছা, রাহুল বলতেছে আজকে আর না। রাহুল, আমরা নতুন টপিক যাচ্ছি না, এই টপিকটা নিয়ে আজকে আর একটু আলোচনা করতে হবে, কারণ এটাকে এনশিওর করতে হবে, যদিও কালকে এই জিনিসটা আবার একটু রিভিশন হবে, কারণ এই জিনিসটা হচ্ছে মেইন। আচ্ছা, আচ্ছা, তামিম বলতেছে ক্লিয়ার জানাতে পারতেছি না, নেটের প্রবলেম তাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এর পরে যে আমি যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্ক্রিনে দেখো আমি আমার এটাকে সিলেক্ট করে রাখছি, ফ্লট এ এবং বি। সো এই এ এবং বি এর ভ্যালুটা ছাপানোর জন্য তোমরা আমাকে কি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে দিতে পারবে? দেখি কে কে পারে। ও মাই গড, তীর্থ লিখে দিছে, কিন্তু তীর্থ একটা ছোট্ট ভুল করছে, সেটা হচ্ছে এই পার্সেন্ট এফ এর পরে লাস্টে কোটেশনটা, ডবল কোটেশনটা ক্লোজ করে নাই। তীর্থ, তোমার সব ঠিক আছে, বাট তুমি কোটেশনটা ক্লোজ করো নাই, ডবল কোটেশনটা। আচ্ছা, কমেন্টে প্লিজ একটু লেখো তো, ফ্লট এ এবং বি ছাপাইতে গেলে কোন জিনিসটা লিখতে হবে। আচ্ছা, ইমতিয়াজ পুরো কোড লিখে দিছে, বাট ইন্টিজারেরটা লিখছে। আচ্ছা, আচ্ছা, পূর্বা লিখছো প্রিন্টএফ ভ্যালু অফ এ, আচ্ছা, পার্সেন্ট এফ এন্ড ভ্যালু অফ বি পার্সেন্ট এফ ডাবল কোটেশন দিয়ে এ কমা বি। অসাধারণ পূর্বা, পূর্বা সমুদ্র, অনেক সুন্দর আপু, তোমারটা হইছে। আচ্ছা, সমুজ্জ্বল দাস কি লিখছে? আচ্ছা, সমুজ্জ্বল দাসও ঠিক লিখছে, কিন্তু প্রিন্টের পরে স্পেস দিয়ে এফ লিখছে। প্রিন্ট এফ এই জিনিসটা একসাথে, এই যে দেখো ভাইয়া কিভাবে লিখছি, প্রিন্ট এফ এই জিনিসটা দুইটা কি একসাথে। আচ্ছা, জয়াও লিখছে, জয়ারটা একদম ঠিক আছে, কোনো ভুল নাই, পারফেক্ট।
আচ্ছা নাফিও লিখছে পারফেক্ট, ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্লটে কি চেঞ্জটা আসছে? ফ্লটে চেঞ্জটা আসছে, আচ্ছা এটাকে আমি এখন কমেন্ট করে দিই। এখন আমি ফ্লটেরটা ছাপাই। সো প্রিন্টএফ সাপোজ কি লিখবো, একই রকম লিখি। সো ভ্যালু অফ এ, এবার আমি কলন দিয়ে লিখি। সো ফ্লট টাইপের একটা ভেরিয়েবলের জন্য স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্ট এফ, একটু আগে আমরা শিখছিলাম। সো পার্সেন্ট এফ দিয়ে দিছি এবং ভ্যালু অফ বি, এখানে কি আরেকটা পার্সেন্ট এফ। সো পার্সেন্ট এফ দিয়ে আমরা কমা দিয়ে লিখলাম কি এ কমা বি। এখন এটাকে আমরা আউটপুটে দেখি কি হয়। এই যে চলে আসছে কিন্তু। সো 5.2, যদিও পরে অনেকগুলো শূন্য আসছে, আমি বলছিলাম যে ফ্লট টাইপের একটা এই ভেরিয়েবলের মান আউটপুটে দেওয়ার ফলে কি অনেকগুলা শূন্য থাকবে পরে 6 ডিজিট পর্যন্ত। তো এটাকেও কন্ট্রোল করা যায়। তো দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়। এখানে আমি লিখি 0.2f, সরি 1 2 না, 0.2f পার্সেন্টের পরে এখানেও লিখি 0.2f। তো এবার আমি রান করি, এই যে দেখো। সো পার্সেন্টের পরে যখন আমি 0.2 দিলাম, তার মানে কি দশমিকের পরে 2 ঘর ছাপাচ্ছে, দশমিকের পরে 2 ঘর ছাপাচ্ছে। আমি যদি এই ফ্লটের পার্সেন্টের পরে আমি যদি এখানে 0.3 দেই, সরি 0.3 দেই, তাহলে কিন্তু 3 ঘর ছাপাবে, 3 ঘর ছাপাবে। এই যে 3 ঘর কিন্তু ছাপাইতেছে। আচ্ছা ওকে, অনেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়া স্টার্ট করছে। ও মাই গড, এইটা তো ওই রাজু তো ক্যারেক্টারও ছাপাই দিছে। আচ্ছা অবনীও ছাপাইছে। আচ্ছা আচ্ছা, তামিম, সবাই দেখি পারতেছে। ওয়াও। আচ্ছা আচ্ছা, লাস্ট তাহলে একটা বলি তোমাদেরকে, সেইটা হচ্ছে তোমরা এই প্রত্যেকটা ভেরিয়েবলে কিভাবে এই ছাপাইতে হয় সেটা কিন্তু তোমরা বুঝে গেছো। তোমরা ডবল দিয়ে একটা ছাপাও তো, ডবল দিয়ে একটা প্রিন্ট করো তো। আমাদের এই D1 এবং D2 কে প্রিন্ট করো। আচ্ছা, এই পরশমণি বলতেছে .3 কেন দিলাম? .3 কেন দিলাম, বিকজ আমি যদি এই .3টা কেটে দেই, একটু মনোযোগ দাও, .3টা কেটে দেই তো বাই ডিফল্ট কি হয় দেখি আমরা একটু। এই যে .3টা আমি কেটে দিচ্ছি, .3টা কেটে দেওয়ার ফলে যেটা হইতেছে সেটা হচ্ছে আমার এ এর ভ্যালু আসতেছে 5.2000000। তো কতগুলা শূন্য চলে আসছে না? তো আমি দশমিকের পরে এতগুলো শূন্য চাই না, আমি চাই কি দশমিকের পরে 2টা শূন্য। তাহলে আমার কি করতে হবে, এই পার্সেন্টের পরে .2 দিতে হবে, এই পার্সেন্টের পরে .2 দিতে হবে, তাহলে দশমিকের পরে 2টা ঘর আসবে শুধু। এই যে দেখো, .2 দেওয়ার ফলে কি হলো, 2টা আসছে। তো একটু আগে আমি 3 দিছিলাম, 3 দিয়ে এটা বুঝাইছিলাম যে 3 দেওয়ার ফলে 3 ঘর পর্যন্ত দশমিকের পরে আসবে। আচ্ছা এই যে স্বপন কিন্তু লিখে দিছে, সুহাদা আক্তারও লিখে দিছে। ওয়াও, অ্যামেজিং। আচ্ছা আচ্ছা, আমি আমি তোমাদেরকে শুধু একটা প্রশ্ন করব, বলো আজকে যতটুকু তোমরা শিখছো এতটুকু কি তোমাদের কঠিন লাগতেছে? এতটুকু পর্যন্ত কি খুব কঠিন লাগছে বলো তো? যারা মনোযোগ দিছো প্লিজ একটু রেসপন্স করো, আজকে যতটুকু পড়াইছে এটা কি কঠিন লাগছে? আচ্ছা মাহাদি হাসানও কিন্তু সুন্দর করে প্রোগ্রামটা করে দিছে, থ্যাংক ইউ মাহাদি। আচ্ছা প্রজ্ঞাও করে দিছে, সবাই এসডি রাহুল। আচ্ছা আচ্ছা লাবিদ, এই যে রাকিবুল হাসান বলতেছে না ওর কঠিন লাগে নাই। তারপরে হচ্ছে সাইয়দ লাবিদ বলতেছে না ভাইয়া মাকসুদেরও কঠিন লাগে নাই, তীর্থর কাছে তো সহজ লাগতেছে। আচ্ছা নাফি বলতেছে আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা মাহাদিও বলতেছে মাহাদি তো করেই দিচ্ছে। আচ্ছা স্বপনও করছে আজকে পারফর্ম, জয়া তো সবসময়ই ভালো অ্যান্সার দেয়। তবে জয়া আপু তুমি যে লাস্ট ডবলের কোডটা লিখছো জান্নাতুল ফেরদৌস জয়, সেটার মধ্যে %lf এর পরে কিন্তু ডবল কোটেশনটা ক্লোজ করতে হবে। সো এই সিনট্যাক্স গুলা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা সুহাদা রাতুল, আচ্ছা আচ্ছা
রাকিবুল হাসান ভালো লাগছে, বুঝছি। আচ্ছা, ইমতিয়াজও বুঝে গেছে। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট তাহলে একটা ইন্টারেস্টিং পোর্শন তোমাদেরকে দেখাবো, যেন তোমরা বাসায় একটু এগুলা নিয়ে একটু প্লে করতে পারো। সাপোজ এখন মজার বিষয় হচ্ছে, এখন তুমি কি করবা, আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, প্রিন্ট এফ, আমি এখানে একটা ভেরিয়েবল মানে একটা ভ্যালু ছাপাই, সাপোজ একটা ইন্টিজার ভ্যালু আমি ছাপাবো, এবং কমা দিয়ে আমি লিখতেছি কি এক্স প্লাস ওয়াই। সো এবার এটাকে আমি রান করে দেখি এখানে কি আসে। তোমরা কি একটা মজার জিনিস দেখতে পারছো, যে আমি একটা ইন্টিজার টাইপের স্পেসিফায়ার ব্যবহার করলাম এবং কমা দিয়ে এক্স অথবা ওয়াই না লিখে আমি লিখে দিচ্ছি কি এক্স প্লাস ওয়াই, এবং এর ফলে আসছে কত 5। সো দ্যাট মিনস আমার এক্স একটা ভেরিয়েবল ছিল যেটার ভ্যালু ছিল 2, এবং ওয়াই একটা ভেরিয়েবল ছিল যেটার ভ্যালু ছিল 3, এবং এক্স এবং ওয়াই যোগ হওয়ার ফলে যে ভ্যালুটা 5 সেটা কিন্তু এখানে চলে আসছে। অনেক মজার ব্যাপার না? তো আমরা এইভাবে লিখতে পারি না যে পার্সেন্ট ডি এর আগে যে সাম অফ, কি লিখতে পারি, সাম অফ এক্স এন্ড ওয়াই ইজ পার্সেন্ট ডি, দেন কমা দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে দিতে পারি না? তাহলে কি যোগফলটা চলে আসছে। অনেক মজার না? আচ্ছা, এবার আরেকটু মজা করি। আমরা এক্স প্লাস ওয়াই না দিয়ে এক্স স্টার ওয়াই, স্টারটা কি, স্টারটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস গুণ বুঝাবে। তো এবার যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখো 3 2 গুণে 6। তো এখানে সাম বলা যাবে না, এখানে আমার আউটপুট 6 চলে আসছে, এখানে সাম বলা যাবে না, এখানে কি মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ এক্স এন্ড ওয়াই ইজ কত 2 × 3। সো তোমরা কিন্তু এভাবে প্লে করতে পারো ব্যাপারগুলা, হ্যাঁ? তোমরা কিন্তু অবশ্যই এই ভাষায় এটা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বলো আজকের ক্লাসটা কি আরেকটু আগাবো, নাকি আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিবে, তারপরে নেক্সট ক্লাসে আমরা কি আরো সামনের দিকে যাব? একটু বলো তো সবাই। আচ্ছা আচ্ছা, মাকসুদ বলতেছে আজকে আর না আগানোর জন্য। ওকে, আচ্ছা, স্বপন দাস হাংরি, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। তো যারা যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, আমার মনে হয় তারা আসলে বেসিক বুঝতে পারছো, এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রোগ্রামগুলা ফ্রি সময়ে, যখন ধরো যেই টাইমটায় তোমরা একটু টিভি দেখতে ইচ্ছা করতো, যেই টাইমটা একটু ফেসবুক চালাইতে ইচ্ছা করতো, সেই টাইমটা ফেসবুকে না থেকে তোমরা যে কোনো একটা অনলাইন কম্পাইলার ব্যবহার করে নিজের পছন্দ মতো কিছু প্রোগ্রাম ক্রিয়েট করো, কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করো, গুণ ভাগ করে ভাইয়াকে মেসেজে পাঠাও স্ক্রিনশট গুলা, ভাইয়া অবশ্যই সুযোগ পেলেই গ্র্যাজুয়ালি তোমাদেরকে রিপ্লাই করবো এবং ফিডব্যাক জানাবো। এবং কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভাইয়াকে মেসেজে জানাবে। আমি কিন্তু তোমাদের মধ্যে যারা মেসেজ দিয়েছো ওরা জানো আমি সবাইকে রিপ্লাই করি, হয়তো সাথে সাথে পারি না, কিন্তু টাইম বাই টাইম কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই করি। সো ফিল ফ্রি টু শেয়ার উইথ মি, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাস। আজকে আসলে এই ক্লাসটা যারা যারা বুঝছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা বুঝো না ওদের প্রতি অনুরোধ থাকবে যে আরেকটু রিভিশন করো। আর এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে এই 2 পৃষ্ঠা রিডিং তোমাদের পড়তে হবে। আচ্ছা, আমি ঠিক আছে পোস্টের মাধ্যমে হোমওয়ার্কটা দিয়ে দিব। এখন থেকে আমি তোমাদেরকে বই একটু একটু রিডিং পড়া দিব, এবং তোমরা আমাকে বলবা যে আসলে কি বইয়ের পড়াগুলা কভার হয়েছে কিনা। এবং সামনে যখন সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে পড়াবো, তখন তোমরাই আমাকে বলবা যে যত প্রকার বই আছে সবগুলো বইয়ের সৃজনশীল আনসার করতে পারি কিনা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ করতেছি, সুস্থ থাকো, ঠান্ডা লাগাও না, পড়াশোনা করো। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সো ওকে গাইস, টেক কেয়ার। ওকে।